আমরা ইন্ডিভিজুয়ালি সেটা ডিসকাশন করব, কারণ অনেকেরই আছে যে অনেক কিছু জানা আছে, আবার অনেকের আছে যে অনেক কিছু জানা নাই। তাদের প্রয়োজনে আমরা আলাদাভাবে দরকার হলে আমরা ডিসকাশন করব। তো সো লেটস বিগিন। আমাদের ফার্স্টে আমরা একটা টেস্ট সামারি, আমাদের পরীক্ষা এক্সামে প্রায় সময় এই টেস্ট সামারিটা থাকে। তো ইসকেমিক হার্ট ডিজিজ হচ্ছে আজকে আমাদের ক্লাস হচ্ছে যে আমাদের কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিউর। দুটা কমন সিনারিও আমরা অ্যানেস্থেসিয়াতে প্রায় সময় এটা ফেস করে থাকি, এবং আমাদের এক্সামেও এটা কমন সিনারিও। বিশেষ করে হচ্ছে এফসিপিএস এক্সামে আমাদের এই কার্ডিওভাস্কুলার সিস্টেম থেকে অনেক বড় একটা কোশ্চেন আসতে পারে, অথবা ছোট ছোট ফ্র্যাকশন করেও কোশ্চেন আসতে পারে। বড় কোশ্চেন হিসেবে যেগুলি আসে সাধারণত আমাদের কমনলি 3 থেকে 4টা কোশ্চেন আসে বড়। যেমন একটা সিনারিও দেওয়া থাকে, সিনারিওতে বলা থাকে যে পেশেন্টের ইসকেমিক হার্ট ডিজিজ আছে, ডায়াবেটিস আছে, বা আদার্স কোনো ডিজিজ আছে, রেনাল ডিজিজ আছে, আমরা কিভাবে অ্যানেস্থেসিয়াটা দিব। আবার কোশ্চেনটা এইভাবেও থাকে যে একটা পেশেন্টের ড্রাগ ইলিউটিং স্ট্যান্ট অথবা বেয়ার মেটাল স্ট্যান্ট অথবা শুধুমাত্র স্ট্যান্টিং করা আছে, এখন আমার কাছে অপারেশনের জন্য আসছে, আমি কিভাবে প্রসিড করব। অথবা আমার থাকতে পারে যে একটা পেশেন্টের পোস্ট অপারেটিভে পেশেন্টের আমরা দেখলাম পেশেন্টের চেস্ট পেইন কমপ্লেন করছে, প্লাস হচ্ছে যে কিছু সাইন সিমটম দেখাচ্ছে যেগুলো ইসকেমিক হার্ট ডিজিজ। তখন আমরা ইসিজি করে দেখলাম যে ইসকিমিয়া বা ইনফাকশনের সাইন সিমটম। সেই জায়গাটায় আমরা কিভাবে পেশেন্টটা ম্যানেজ করব। আর তার পাশাপাশি অনেক সময় এটার সাথে অ্যাসোসিয়েটেড পেশেন্টের সিনারিও দেওয়া থাকে যে ইসকেমিক হার্ট ডিজিজের সাথে হিস্ট্রি আছে, প্লাস হচ্ছে যে তার কার্ডিয়াক ফেলুর আছে, সেটাকে আমরা কিভাবে ম্যানেজ করব। সো লেটস বিগিন। ফার্স্টে আমরা যদি আলোচনা করি যে why this is so important and also very important for us during anesthesia, because ischemic heart disease is the leading cause of death within 30 days of surgical procedure, accounting for 36% of all perioperative death. তার মানে মেজরিটি অফ পোর্শনের আমাদের ডেথের অংশ জুড়ে আছে হচ্ছে আমাদের ইসকেমিক হার্ট ডিজিজ। সো ফর দিস রিজন এক্সামিনেশন এবং প্লাস হচ্ছে যে আমাদের অ্যানেস্থেসিয়াতে ইসকেমিক হার্ট ডিজিজটা সো ইম্পর্টেন্ট। মায়োকার্ডিয়াল ইসকেমিয়া আমাদের বোঝার আগে প্রথমেই বুঝতে হবে আমাদের তার প্যাথোফিজিওলজি। তো প্যাথোফিজিওলজিটা আপনারা সবাই জানেন, তারপরও আমি একটু আলোচনা করছি যে প্যাথোফিজিওলজি আমরা দুটো ভাবে আমরা ডিসক্রাইব করি, দুইটা কারণ আমরা পাই। তার ভিতর ফার্স্টলি হচ্ছে যে আমাদের মায়োকার্ডিয়াল অক্সিজেন ডিমান্ডটা যদি অক্সিজেন ডিমান্ড সাপ্লাইটাকে যদি এক্সিড করে যায়, তার মানে আমি অক্সিজেন সাপ্লাই যতটুকু দিলাম, আমার ডিমান্ড যদি তার থেকে বেশি থাকে, তাহলে আমার হার্ট অক্সিজেন পাবে না, যে কারণে আমার ইসকেমিয়া হবে। এছাড়া মোস্ট কমনলি আরেকটা সিনারি আছে, যেটা হচ্ছে যে করোনারি আর্টারিগুলিতে তার আগে থেকেই কোনো প্ল্যাক আছে, সেই প্ল্যাকটা রাপচার হয়ে গেল, রাপচার হয়ে এটা থ্রম্বাস ফর্মেশন করলো, থ্রম্বাস ফর্মেশন করে কমপ্লিটলি করোনারি আর্টারিটাকে অক্লুড করে দিল। এই দুইটা প্যাথোফিজিওলজির মাধ্যমেই সাধারণত ইসকেমিক হার্ট ডিজিজগুলি হয়ে থাকে। আমাদের এই দুটো জিনিস কেন ইম্পর্টেন্ট, বিশেষ করে আমাদের অ্যানেস্থেসিয়াতে পেরি অপারেটিভ পিরিয়ড? কারণ হচ্ছে যে অ্যানেস্থেসিয়াতে আমরা জানি যে অ্যানেস্থেসিয়া এবং সার্জারি দুটোই হচ্ছে যে স্ট্রেস হরমোন রিলিজ করে, তার মানে কি দুটোই আমার স্ট্রেস জেনারেশন করে। সেক্ষেত্রে দেখা যায় যে সার্জারির কারণে আমাদের যেটা হচ্ছে টিস্যু ট্রমা হচ্ছে, প্লাস অ্যানেস্থেসিয়ার জন্য আমাদের দেখা যায় যে তার বডি টেম্পারেচার চেঞ্জ হয়, প্লাস হচ্ছে যে তার অর্গান ফাংশনটা অল্টারেশন হয়, কার্ডিয়াক ফাংশন অল্টারেশন হয়, রেনাল ফাংশন অল্টারেশন হয়, ইভেন ব্রেইনের ফাংশনও অল্টারেশন হয়। তার সাথে পাশাপাশি আমাদের কি আছে, আমাদের স্ট্রেস হরমোন রিলিজ হয়,
প্লাস ইনফ্লামেটরি রেসপন্সের ফলে দেখা যায় যে কম্বাইন্ডলি এটা কমপ্লিটলি আমাদের যে কোনো পেশেন্টেরই মধ্যে ইসকিমিয়া করার সম্ভাবনা আছে। আমি একজন সুস্থ মানুষ হলেও আমি তো জানি না যে আমার করোনারি আর্টারি কোথাও আগে থেকে অক্লুটেড ছিল কিনা, বা আমার আগে থেকে ভ্যাসোস্পাজম ছিল কিনা। কিন্তু অপারেশনে এসে যেহেতু একটা স্ট্রেস, সেই স্ট্রেসের কারণে আমার এই জায়গায় একটু করোনারি স্পাজম হলো, অথবা আমার প্ল্যাক রাপচার হলো, দেখা গেল যে আমার একটা ইসকিমিয়া হয়ে গেল। এবং এটা পার্টিকুলার ফেলুর এবং সাডেন কার্ডিয়াক ডেথও হয়ে যেতে পারে। এছাড়া আরেকটা ইম্পর্টেন্ট রিজন হচ্ছে, আমরা যখনই ইনফ্লামেটরি রেসপন্স শুরু হয়, এটা আমার অপারেশনেই হোক অথবা আপনার জ্বরই হোক, আমরা জানি যে যে কোনো ধরনের স্ট্রেসই আমাদের বডিতে ইনফ্লামেটরি রেসপন্স হয়। সেই ইনফ্লামেটরি রেসপন্সের একটা অংশ হচ্ছে কি ভাস্কুলার এন্ডোথেলিয়ামের অ্যাক্টিভেশন। দেখা যায় কি এখানে ভাস্কুলার এন্ডোথেলিয়ামটা অ্যাক্টিভেট হয়ে গেলে যে প্ল্যাকটা থাকে, যে প্ল্যাকটা যে কোনো কারণে সেটা ইনস্টেবিলিটি হয়ে রাপচার হয়ে যেতে পারে, বা করোনারি আর্টারি স্পাজম হতে পারে। আমরা জানি যে ইনফ্লামেটরি মেডিকেটরস গুলি ভেসেলের উপর ভ্যাসোডাইলেশন করে অ্যাজ ওয়েল অ্যাজ ভ্যাসোস্পাজম করে। তার মানে কি আমার যদি ইনফ্লামেটরি রেসপন্স থাকে, করোনারি আর্টারিতে দুটোই আমার হতে পারে। এছাড়া হচ্ছে ইনফ্লামেটরি রেসপন্সের কারণে আমরা যেটা দেখি প্লাটিলেট ফাংশন, কোয়াগুলেশন ফ্যাক্টর, ফিব্রিলাইটিক সিস্টেম, এই সবগুলি ডিঅ্যারেঞ্জমেন্ট হয়ে যায়। ফলে কি হয়, নর্মালি যেটা থ্রম্বোসিস হওয়ার কথা না, এই ইনফ্লামেটরি কন্ডিশনে বা স্ট্রেস রেসপন্সে দেখা যায় যে আমাদের করোনারি আর্টারি থ্রম্বোসিস হয়ে যায়। আমরা কেন এই ইসকিমিক হার্ট ডিজিজ বা কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিউর নিয়ে এত আলোচনা করছি? আমরা প্রথমেই বলেছি যে এটা হচ্ছে যে 36% আমাদের সার্জিক্যাল ডেথের 36% হচ্ছে আমাদের ইসকিমিক হার্ট ডিজিজের বা কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিউরের কারণে। এবং মরবিডিটি এবং মর্টালিটিটা আইডেন্টিফাই করার জন্য, রিস্ক ফ্যাক্টরটা আইডেন্টিফাই করার জন্য অনেকগুলি আমাদের ইন্ডেক্স আছে। তার ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং যেটাকে আমরা ফলো করি সেটা হচ্ছে লিস রিভাইস গোল্ডম্যান কার্ডিয়াক ইন্ডেক্স। এবং এই কার্ডিয়াক ইন্ডেক্সে দেখা যায়, বা আদার্স যে ইন্ডেক্স গুলি আছে সেখানে দেখা যায় যে সব জায়গায় আইএসডি এবং সিসিএফ এর স্কোরটা অনেক হাই। তার মানে যে পেশেন্টের ইসকিমিক হার্ট ডিজিজ এবং করোনারি কার্ডিয়াক ফেলুর আছে, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলুর, তাদের রিস্কটা অনেক বেশি। এখন রিভাইস গোল্ডম্যান কার্ডিয়াক ইন্ডেক্সটা বলতে আমরা যেটা বুঝি, আমরা এখানে 6টা প্রেডিক্টর আছে। এই 6টা প্রেডিক্টর দিয়ে আমরা বুঝি যে পেশেন্টের কার্ডিয়াক রিস্ক কতটুকু আছে, অথবা পেশেন্টের এমআই বা মায়োকার্ডিয়াল ইনফাকশন ডিউরিং অপারেশন অথবা আফটার অপারেশন হওয়ার চান্সটা কতটুকু। তার প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের হাই রিস্ক সার্জারি। বিশেষ করে হাই রিস্ক সার্জারি আমরা যেটা বলি যে ইন্ট্রা অ্যাবডোমিনাল সার্জারি গুলি, প্লাস হচ্ছে ইন্ট্রাথোরাসিক সার্জারি। আর এছাড়া ইসকেমিক হার্ট ডিজিজ, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলুর এবং সেরিব্রোভাস্কুলার ডিজিজ, বা কারো যদি আগে থেকে টিআইএ বা স্ট্রোকের হিস্ট্রি থাকে তাদের ক্ষেত্রে, অথবা যাদের ডায়াবেটিসটা আনকন্ট্রোল প্লাস হচ্ছে ইনসুলিন ডিপেন্ডেন্ট, মানে ইনসুলিন নিতে হয় হাই ডোজ ইনসুলিন, তাদের ক্ষেত্রে, অথবা যদি কারো সিকেডি বা একেআই থাকে তাদের ক্ষেত্রে এই রিস্কের পরিমাণ বেড়ে যাবে। তো এই ক্রাইটেরিয়া অনুযায়ী যেটা দেখা যায়, যদি কোনো পেশেন্টের 3টা ক্রাইটেরিয়া অথবা তার বেশি যদি থাকে, তাহলে তার পেরি অপারেটিভ কার্ডিয়াক যে মরবিডিটি বা মর্টালিটি সেটা 11%, দুটো থাকলে 7%, আর একটা অথবা যদি কোনো প্রেডিক্টর না থাকে সেই ক্ষেত্রে হচ্ছে 1%। এই লি কার্ডিয়াক গোল্ডম্যান কার্ডিয়াক ইন্ডেক্সের পাশাপাশি আরেকটা প্রেডিক্টর আছে বা ইন্ডেক্স আছে যেটা খুব ইউজ করা হয়, এটা হচ্ছে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের। সেই প্রেডিক্টর অনুযায়ী আমরা পেশেন্টকে আমরা 3টা গ্রুপে আমরা ভাগ করি। একটা হচ্ছে মেজর, একটা হচ্ছে ইন্টারমিডিয়েট, আর একটা হচ্ছে মাইনর রিস্ক গ্রুপ। মেজর হচ্ছে আমাদের 5টা, ইন্টারমিডিয়েট 5টা। মেজর কি কি? কোনো পেশেন্টের যদি মায়োকার্ডিয়াল ইনফাকশন থাকে 30 ডেজ এর মধ্যে, অথবা যদি কোনো পেশেন্টের আনস্টেবল অথবা সিভিয়ার অ্যাংজাইনা থাকে, অথবা ডিকম্পেনসেটেড হার্ট ফেলিউর, অথবা সিগনিফিকেন্ট এরিথমিয়া,
অথবা সিভিয়ার ভালভুলাইটিস। এই টোটালি ইন্ডেক্সটা কার্ডিয়াক ফ্যাক্টরের উপর টেস্ট করে এটা বানানো হয়েছে। আর ইন্টারমিডিয়েট ক্যারেক্টারের ভিতরে কি কি আছে, যদি মায়োকার্ডিয়াল ইনফেকশনটা 30 ডেজ এর ওভার হয়ে যায় সেই ক্ষেত্রে, যদি পেশেন্টের মাইল্ড অ্যানজাইনা থাকে অথবা হার্ট ফেলিউর আছে কিন্তু সেটা কম্পেনসেটেড, ডায়াবেটিস আছে অথবা রেনাল ইনসাফিসিয়েন্সি। তো মেজর রিস্ক ফ্যাক্টর অনুযায়ী যেটা দেখা যায়, যদি কারো ইলেকটিভ সার্জারি হয় সেক্ষেত্রে যদি কোনো মেজর প্রেডিক্টর যদি থাকে সেক্ষেত্রে বলা হয় যে অপারেশনটাকে আমরা ক্যান্সেল করব অথবা ডিলেট করে দিব এবং ফার্দার ইনভেস্টিগেশন করে মেডিকেলি অপটিমাইজ করব এবং রিভাস্কুলারাইজেশনের জন্য বা পারকিউটেনাস করোনারি ইন্টারভেনশন অথবা সিএভিজি করার জন্য আমরা রেফার করি। আর ইন্টারমিডিয়েট ফ্যাক্টরগুলি যদি আমার থাকে সেক্ষেত্রে হচ্ছে যে পেশেন্টের আরো কিছু জিনিস দেখতে হবে, যেমন হচ্ছে যে তার ফাংশনাল ক্যাপাসিটিটা দেখতে হবে, মেটাবলিক ইকুইভ্যালেন্টটা দেখতে হবে, এটা ফাংশনাল ক্যাপাসিটি দেখার জন্য। আরেকটা হচ্ছে যে আমার যে সার্জারিটা আছে সার্জারিটা মেজর সার্জারি কিনা অথবা ডিউরেশন কত সেটা দেখে আমাকে ডিসিশন নিতে হবে যে আমরা ফার্দার কি করব অথবা ইনভেস্টিগেশন লাগবে কিনা। যেটা বলা হয় যে করোনারি রিভাস্কুলারাইজেশন কারো যদি আমার 6 উইকস থেকে 5 বছরের ভিতরে হয় এবং তাদের যদি কোনো ধরনের সাইন সিমটম না থাকে সেক্ষেত্রে এই গ্রুপটাকে আমরা লো রিস্ক গ্রুপ হিসেবে আমরা ধরতে পারি। কারণ 6 সপ্তাহ পরে সাধারণত রিভাস্কুলারাইজেশনের বেয়ার মেটালের ক্ষেত্রে নিয়ার অ্যাবাউট কমপ্লিট হয়ে যায়, ফলে দেখা যায় যে রিস্কের পরিমাণটা অনেক কম। আর 1 বছরের উপর হলে আমার ড্রাগ এলিউটিংটা কমপ্লিট হয়ে যায়, ফলে 1 বছর পরে ড্রাগ এলিউটিংটাতে তেমন রিস্ক থাকে না। নিয়ার প্রায় নর্মাল মানুষদের মতোই আমরা অ্যানেস্থেশিয়ার ক্ষেত্রে তাদেরকে চিন্তা করতে পারবো। আমরা যদি অ্যানেস্থেটিক ম্যানেজমেন্টের কথা বলি কোনো পেশেন্টের, বিশেষ করে যাদের ইসকেমিক হার্ট ডিজিজ আছে, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই শুধু ইসকেমিক হার্ট ডিজিজ না, আমরা যে কোনো ডায়াগনোসিসেই যে কোনো এই ধরনের অ্যানেস্থেটিক ম্যানেজমেন্ট যে কোশ্চেনগুলি চাওয়া হয় এদের ক্ষেত্রে সাধারণত আমরা 3টা ভাগে ভাগ করি, সেটা হচ্ছে প্রি অপারেটিভ, পার অপারেটিভ এবং পোস্ট অপারেটিভ। এই জায়গাও আমরা ইসকেমিক হার্ট ডিজিজও আমরা প্রি অপারেটিভে দেখবো আমরা যে আমাদের প্রি অপারেটিভ গোলটা কি। প্রি অপারেটিভ গোলটা হচ্ছে বেসিক্যালি আমার দুইটা, একটা হচ্ছে যে তার প্রি অপারেটিভ যে স্টেটাসটা আছে কার্ডিয়াক স্টেটাস অ্যাজ এ হোল, তার অল অর্গানসের যেই কন্ডিশন সেই কন্ডিশনটাকে আমরা অপটিমাইজ করব। সে অপটিমাইজটা করার সিস্টেমটা কি, আমরা ইনভেস্টিগেশন করব, অ্যান্টি ইসকেমিক মেডিকেল থেরাপি প্লাস হচ্ছে যে আমরা প্রয়োজনে রিভাস্কুলারাইজেশন আমরা করব। আর সেকেন্ডলি হচ্ছে যে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যানাস্থেটিক আমরা ইউজ করব, টেকনিক ইউজ করব, প্লাস হচ্ছে যে ড্রাগ ইউজ করব। তার সাথে আমাদের মনিটরিংটাও সেভাবে অ্যাপ্রোপ্রিয়েট মনিটরিং লাগবে এবং পোস্ট অপারেটিভ কেয়ারটা হবে লাগবে। তো মেডিকেল থেরাপির ক্ষেত্রে আমরা যদি বলি সেক্ষেত্রে বলা হয় যে কার্ডিওভাস্কুলার মেডিকেশন ম্যাক্সিমামই যা আছে সবগুলি আমরা অপারেশনের আগ পর্যন্ত কন্টিনিউ করব, কারণ এটা পেশেন্টকে ইসকেমিক স্ট্রেস থেকে প্রিভেন্ট করবে। ড্রাগের ক্ষেত্রে যেটা বলা হয় যে আমরা বিটা ব্লকারটা অবশ্যই যদি পেশেন্ট আগে থেকে পেয়ে থাকে তাহলে আমাকে সেটা কন্টিনিউ করতে হবে, কারণ এটা হচ্ছে যে আমার পার অপারেটিভ এবং পোস্ট অপারেটিভ মায়োকার্ডিয়াল ইসকেমিয়া ইনফাকশন কমাবে। তবে আমরা কোনো পেশেন্ট যদি আগে থেকেই বিটা ব্লকার না পায় সেক্ষেত্রে হাই ডোজে আমরা বিটা ব্লকার আমরা ইউজ করবো না, কারণ এটাকে ডিসকারেজ করা হয়। শুধুমাত্র যে পেশেন্টগুলি আমরা বিটা ব্লকার পেয়ে আসছে তাকে আমরা কন্টিনিউ করার জন্য বলি, এবং অবশ্যই আমরা এটা বন্ধ করবো না। বন্ধ করলে যেটা দেখা গেছে যে প্রায় 2.6% মর্টালিটি ইনক্রিজ করবে। এরপরে ইম্পর্টেন্ট ড্রাগ হচ্ছে স্ট্যাটিন। স্ট্যাটিনটা প্ল্যাকটাকে, যদি কোনো প্ল্যাক থেকে থাকে পেশেন্টের সেটাকে স্টেবিলাইজ করে
ফলে আমরা স্ট্যাটিনটা আমরা পেরি অপারেটিভলি আমরা কন্টিনিউ করব। এর পাশে নিউয়ার একটা ড্রাগ, সেটা হচ্ছে আলফা 2 অ্যাগনিস্ট, আমরা সবাই জানি ক্লোনিডিন। এই ক্লোনিডিনটাকে ইউজ করার ব্যাপারে উৎসাহ দেওয়া হচ্ছে, যে কারণ হচ্ছে যে এই ড্রাগটা বেসিক্যালি প্রোস্টাগ্ল্যান্ডিন মেডিয়েটেড নর অ্যাড্রিনালিন আউটপুটটাকে রিডিউস করে। আমরা জানি যে প্রোস্টাগ্ল্যান্ডিন রিডিউস হলে নর অ্যাড্রিনালিন আউটপুট বেড়ে যায়, ফলে অ্যাড্রিন নর অ্যাড্রিন সিক্রেশন বেড়ে যায়, এবং যেটা আমরা জানি যে আমাদের হার্ট রেট বাড়াবে, ব্লাড প্রেশার ইনক্রিজ করবে, এবং ইসকেমিক হার্ট ডিজিজটাকে আরো খারাপের দিকে নিয়ে যাবে। প্লাস হচ্ছে যে ক্লোনিডিনের অ্যানালজেসিক প্রপার্টি আছে, সেক্ষেত্রে আমরা প্রি অপারেটিভলি ক্লোনিডিনটাকে আমরা চয়েস করতে পারি। অ্যানেস্থেসিয়ার ক্ষেত্রে আমরা কি কি জেনারেল অ্যাপ্রোচ বা আমরা আমাদের টার্গেটটা কি থাকবে, যে পেশেন্টটাকে আমরা কি জেনারেল অ্যানেস্থেসিয়া দিব না রিজিওনাল অ্যানেস্থেসিয়া দিব? এক্ষেত্রে বলা হয় যে বেসিক্যালি কোনো টেকনিকই খুব বেশি এফেক্ট করে না। এফেক্ট যেটা করে সেটা হচ্ছে যে আমরা অ্যানেস্থেটিক যে ম্যানেজমেন্টটা সেটা আমরা কিভাবে করলাম। এবং আমরা এর আগে আলোচনা করছি যে অ্যানেস্থেটিক ম্যানেজমেন্ট বলতে এখানে আমাদের যেটা, সেটা হচ্ছে যে আমাদের অক্সিজেন সাপ্লাই এবং ডিমান্ড এই দুটাকে আমার সমন্বয় করতে হবে, কোঅর্ডিনেশন করতে হবে, না হলে ওভারকাম যদি করে যায় কোনো কারণে ডিমান্ড, সেক্ষেত্রে আমার স্কিমিয়া হবে। এছাড়া আমাদের আরো ইম্পর্টেন্ট একটা ব্যাপার, সেটা হচ্ছে যে আমরা জানি যে পেশেন্টের ইসকেমিক হার্ট ডিজিজ থাকে, তার সাথে আরো আদার্স কিছু কোমরবিডিটিস থাকে, যেমন হাইপারটেনশন, ডায়াবেটিস, স্মোকিং রিলেটেড লাং ডিজিজ, রেনাল ফেলিওর, এগুলো হচ্ছে কমন কোমরবিডিটি। তাহলে সেগুলো আমাকে অপটিমাইজ করতে হবে। এবং প্লাস যেহেতু ইসকেমিক হার্ট ডিজিজ খুবই ক্রিটিক্যাল একটা জিনিস যাদের আগে থেকে আছে, এবং যারা অনেক সময় অনেক বেশি ভালনারেবল, অনেক বেশি খারাপ অবস্থা, যাদের কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওরও আছে, তাদের ক্ষেত্রে আমরা যেটা দেখা যায় অবশ্যই একজন কার্ডিওলজিস্টের এবং ক্রিটিক্যাল কেয়ার এবং সার্জিক্যাল টিম এদের মধ্যে একটা সমন্বয় থাকতে হবে। গুড কমিউনিকেশন প্রয়োজন, কমিউনিকেশন না হলে আমরা সাপোর্টটা পাবো না। এখন আমরা যদি বলি যে আমাদের অ্যানেস্থেটিক ফ্যাক্টর বেসিক্যালি কিভাবে এখানে ইম্প্যাক্ট করবে, মেনলি হচ্ছে যে আমরা মায়োকার্ডিয়াল অক্সিজেন সাপ্লাইটা দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে করোনারি আর্টারি ব্লাড ফ্লো, আর একটা হচ্ছে আর্টেরিয়াল অক্সিজেন কন্ট্রোল। আমি করোনারি আর্টারি ব্লাড ফ্লোটা আমরা কিভাবে ডিটেক্ট করতে পারি, সেটা হচ্ছে করোনারি পারফিউশন প্রেশারের, প্লাস হচ্ছে যে ডিউরেশন অফ ডায়াস্টল। কারণ হচ্ছে যে আমরা জানি ডিউরিং ডায়াস্টল হার্টটা তার করোনারি আর্টারিগুলি ব্লাড সাপ্লাই পায়, ফলে দেখা যায় যে আমাদের ডায়াস্টলটা যদি ছোট হয়, সেক্ষেত্রে পারফিউশন প্রেশার ঠিক থাকলেও আমার সার্কুলেশনটা ঠিক থাকবে না, ফলে অক্সিজেনেশনটা আমার ঠিকভাবে হবে না। সেই কারণে আমরা দেখা যায় কি আমরা বেসিক্যালি এই পারফিউশন প্রেশারটাকে আমরা কিভাবে করি, আইডেন্টিফাই করি, সেটা হচ্ছে যে আমরা অ্যাওর্টিক ডায়াস্টোলিক প্রেশারটাকে লেফট ভেন্ট্রিকুলার ইন ডায়াস্টোলিক প্রেশার থেকে মাইনাস করলে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে করোনারি পারফিউশন প্রেশার। আর ডায়াস্টলটা হচ্ছে ডিউরেশন অফ ডায়াস্টল ডিপেন্ড করে হার্ট রেটের উপরে। দুটো কারণে আলটিমেটলি এই হার্ট রেটটা ডেট্রিমেন্টাল। ফার্স্টলি হচ্ছে যে এটা বেসিক্যালি কার্ডিয়াক সাইকেলটাকে শর্ট করে ফেলে, প্লাস হচ্ছে যে ডায়াস্টলের সময় যে পরিমাণ আমার অক্সিজেনেশনটা হওয়া দরকার সেটাও ডিক্রিজ করে। আর্টেরিয়াল অক্সিজেন কন্টেন্টটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, কারণ আর্টেরিয়াল অক্সিজেন কন্টেন্টে আমরা ইকুয়েশনে আমরা যেটা দেখি যে আমরা হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন, অক্সিজেন কনসেন্ট্রেশন এবং পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন স্যাচুরেশন, এই তিনটা জিনিস ছাড়া আমরা এই অক্সিজেন কন্টেন্টটা আমরা বের করতে পারবো না। তো এক্ষেত্রে আমরা এটাও বলতে পারি যে আমার এই অক্সিজেনটা ডিপেন্ড করে হচ্ছে যে হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন, অক্সিজেন স্যাচুরেশন এবং আমার আর্টেরিয়াল অক্সিজেন টেনশনের উপর। তার মানে ইনডাইরেক্টলি এগুলির উপরও আমার ডিপেন্ড করছে।
আর ডিমান্ডের ক্ষেত্রে এটা তো সাপ্লাই গেল, অক্সিজেন সাপ্লাই। ডিমান্ডের ক্ষেত্রে আমরা যেটা 4টা ফ্যাক্টর আমরা জানি, প্রিলোড, আফটার লোড, হার্ট রেট এবং কন্ট্রাক্টিভিটি। এই 4টার উপর হচ্ছে যে অক্সিজেনের ডিমান্ডটা নির্ভর করে, আর উপরেরটা হচ্ছে আমাদের অক্সিজেন সাপ্লাই ডিপেন্ড করে। তার মানে আমরা এই ডিমান্ড এবং সাপ্লাই এই দুটোকে সমন্বয় করাটাই হচ্ছে আমাদের অ্যানেস্থেটিক ম্যানেজমেন্ট। এই সমন্বয়টা আমরা কিভাবে করব? এই সমন্বয়টা করার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা আগে বলেছি যে সাপ্লাই হচ্ছে যে আমাদের অক্সিজেন স্যাচুরেশনটা মেনটেন করতে হবে, আর্টারিয়াল অক্সিজেন কন্টেন্টের পরিমাণ বাড়াতে হবে, ফলে আমরা অবশ্যই হাইপোক্সিয়াটা অ্যাভয়েড করতে হবে। ডিমান্ডে আমরা কি দেখলাম? পেশেন্টের প্রিলোডটা ঠিক থাকতে হবে, এই জন্য আমাকে হাইপোটেনশনটাকে অ্যাভয়েড করতে হবে, স্পেশালি ডায়াস্টোলিক হাইপোটেনশন। এবং আমরা অবশ্যই 20%-এর বেশি এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে আমরা ব্লাড প্রেশার ফলটা অ্যালাউ করতে পারবো না। অ্যাজ ওয়েল এজ হাইপোটেনশনের পাশাপাশি হাইপারটেনশনও আমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ হাইপারটেনশনটা হচ্ছে আফটার লোডের জন্য ইম্পর্টেন্ট, কারণ এটা হচ্ছে আমাদের অক্সিজেন কনজাম্পশনটা অনেক পরিমাণ বাড়িয়ে দেয়। কারণ হচ্ছে যে আফটার লোড বেড়ে গেলে প্রেশার ওয়ার্ক বেড়ে যায়, ফলে আমার কার্ডিয়াক মাসেল যেমন অক্সিজেনের প্রয়োজন পড়ে, তার পাশাপাশি কার্ডিয়াক মাসেলের টেনশনটা, ওয়াল টেনশনটা বেড়ে যায়। ফলে দেখা যায় যে ওয়াল টেনশন যদি বেড়ে যায়, যে করোনারি ভেসেলস গুলি আছে, ভেসেলস গুলিও কম্প্রেস করে যায়, তার মানে সেই জায়গাও ব্লাড সাপ্লাই কমে। আর হার্ট রেটে অবশ্যই আমরা টেকিকার্ডিয়া, ব্রেডিকার্ডিয়া দুটোই অ্যাভয়েড করবো, তবে অবশ্যই টেকিকার্ডিয়াটা মাস্ট, কারণ এটা হচ্ছে অক্সিজেন ডিমান্ডটা বাড়িয়ে দেয়। এবং প্লাস হচ্ছে যে যেহেতু হিমোগ্লোবিন কনসেন্ট্রেশনটা ইম্পর্টেন্ট আমাদের সাপ্লাই ডেলিভারি ক্ষেত্রে, অক্সিজেন সাপ্লাইয়ের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা অ্যানিমিয়াটাও আমরা অ্যাভয়েড করি। কোথায় কোথায় আমার অ্যানাস্থেসিয়া দেওয়ার সময় রিস্ক হতে পারে, এটা হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন বোথ ফর এক্সামিনিং প্লাস হচ্ছে যে আমাদের রিয়েল লাইফ সিনারিও, যে আমরা কোন কোন জায়গায় আমরা ইমফেসিস করলে আমরা আরো ভালোভাবে ম্যানেজ করতে পারবো পেশেন্ট। সেটা হচ্ছে যে আমাদের প্রি অপারেটিভ থেকে আমরা শুরু করব, কারণ পেশেন্ট যদি আমার অ্যাংশাস থাকে তাহলে তার টেকিকার্ডিয়া এবং হাইপারটেনশন দুটোই থাকবে। সেজন্য আমরা অ্যাংজিওলাইসিস বা বিটা ব্লকার যদি সে আগে থেকে পেয়ে থাকে আমরা সেটা ইউজ করি। ডিউরিং ইন্ডাকশনে কি হয়? ইন্ডাকশনে এই পেশেন্টগুলি প্রায় সময় দেখা যায় যে আমাদের হাইপারটেনসিভ থাকে, ফলে দেখা যায় যে তাদের হাইপোটেনশনের চান্সটা অনেক বেশি। সেক্ষেত্রে আমরা যেটা করব, অবশ্যই ইন্ডাকশন এজেন্টের ডোজ আমরা কমিয়ে দিব, তার সাথে আমরা থায়োপেন্টাল বা প্রোপোফল যদি আমরা ইউজ করি, তার সাথে আমরা অবশ্যই ফেন্টানিল ইউজ করি। তো ফেন্টানিলটা আমরা কম দেই সাধারণত ইউজুয়ালি আদার পেশেন্টের ক্ষেত্রে, কারণ আমাদের ইন্ডাকশন এজেন্টটা পারফেক্টলি থাকলে এবং নাইট্রাস অক্সাইডের কারণে আমার অ্যানালজেসিয়াটা মেনটেন হলে সমস্যা হয় না, এবং কোনো পেশেন্টের যদি হার্ট রেট বাড়েও অত বেশি রিস্ক নেই। কিন্তু এই পেশেন্টের আমরা হার্ট রেটও বাড়াতে পারবো না, প্লাস আবার হাইপোটেনশনও হওয়া যাবে। ফলে আমাদের এখানে যেটা করতে হবে, আমাদের ইন্ডাকশন ডোজটাকে আমাকে রিডিউস করে নিয়ে আসতে হবে, এবং সেটা কম্পেনসেট করতে হবে আমাদের ওপোয়েডস দিয়ে। কারণ আমরা জানি যে ওপোয়েডসও কিছুটা সিডেশন করে, সেক্ষেত্রে আমরা ফেন্টানিল, আলফেন্টানিল অথবা আমরা রেমিফেন্টানিল ইউজ করতে পারি। রেমিফেন্টানিলটা ইনফিউশনে পাওয়া যায়, যদি কোনো কারণে হাইপোটেনশন হয় সেক্ষেত্রে আমরা এটা ইনফিউশনটা বন্ধ করে দিলে আবার ব্লাড প্রেশারটা নর্মাল হয়ে যাবে। আর সাথে আমরা আরেকটা সেডেটিভ ড্রাগ হিসেবে মিডাজোলাম আমরা দিতে পারি। ইউজুয়ালি সাধারণত এই ধরনের পেশেন্ট ইনজেকশন ইউজ করা হচ্ছে কার্ডিয়াক ওটি। তারা যেটা করে সেটা হচ্ছে যে ওনারা 5 মিলিগ্রাম মিডাজোলাম, তার সাথে দেখা যায় যে 50 মিলিগ্রাম থায়োপেন্টাল সোডিয়াম দিয়ে 200 মিলিগ্রাম ফেন্টানিল দিয়ে পেশেন্টকে ইনজেকশন করে, অথবা এখান থেকে একটু 19-20 করে, এটাকে বলা হয় কো ইনজেকশন। তার সাথে অনেক সময় আইসোফ্লোরেনও ইনজেকশনের সময় ওনারা অ্যাড করে। তো কো ইনজেকশন হচ্ছে যে এই ইসকেমিক হার্ট ডিজিজের পেশেন্টের জন্য অনেক বেশি বেনিফিশিয়াল। এরপরে পরবর্তীতে যেটা আসবে সেটা হচ্ছে লেরিঙ্গোস্কোপি এবং ইনটিউশন, সবচেয়ে ডেঞ্জারাস। কারণ এই সময় এসে যেটা হয়, দেখা যায় যে আমাদের
পেশেন্টের হার্ট রেট ইনক্রিজ করে, হাইপারটেনশন হয়, বা আমরা যদি লেরিঙ্গোস্কোপির সময় বেশি নিই তাহলে আমার পেশেন্টের হাইপোক্সিয়া হতে পারে। এই জন্য আমরা যেটা করব, আগে থেকে পেশেন্টকে খুব ভালোভাবে প্রি অক্সিজেনেশন করে নিব এবং অ্যানেস্থেটিক লেভেলটা আমার এডুকেট থাকতে হবে। প্লাস হচ্ছে যে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা ভোকাল কর্ডের লিডোকেইন স্প্রে ইউজ করতে পারি, অথবা আমরা ব্লক দিতে পারি। সেক্ষেত্রে আমাদের ইনটিউশন রিফ্লেক্সটাকে আমরা ব্লান্ট করতে পারি। এগুলি ছাড়াও আমরা চাইলে আমরা স্মোলল, খুব শর্ট অ্যাক্টিং একটা ড্রাগ, বিটা ব্লকার, এটা আমরা ইউজ করে ম্যানেজ করতে পারি। অথবা আমরা যদি কোনো পেশেন্টের ইনটিউবেশন ছাড়াও ওটি কমপ্লিট করা সম্ভব হয়, সেক্ষেত্রে আমরা লেরিঞ্জিয়াল মাস্ক আমরা ইউজ করতে পারি। লেরিঞ্জিয়াল মাস্কের ফলে আমার ইনটিউবেশন রিফ্লেক্সটা হবে না। এরপরে হচ্ছে যে অপারেশনের সময় সার্জিক্যাল ইনসিশনটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। সার্জিক্যাল ইনসিশনে স্ট্রেস হবে, অটোনমিক স্টিমুলেশন হবে এবং আলটিমেটলি হার্ট রেট বাড়বে এবং অক্সিজেন কনজাম্পশন বাড়বে। এই ক্ষেত্রে সবচেয়ে বেস্ট হচ্ছে যে আমরা নিউরোঅ্যাক্সিয়াল ব্লক যদি আমরা দিতে পারি। যেমন আমরা যদি থোরাসিক কেস হয় তাহলে থোরাসিক এপিডুরাল যদি আমরা অ্যাড করি অ্যানালজেসিয়ার জন্য, অ্যাবডোমিনাল কেস হলে যদি আমরা এপিডুরাল ইউজ করি, সেক্ষেত্রে আমরা বেনিফিটেড হব। তবে অবশ্যই আমাদের হাইপোটেনশনটাকে আমাকে অ্যাভয়েড করতে হবে। আর ডিউরিং এক্সটিউবেশন ঠিক সেম, আমরা ডিপ অবস্থায় আমরা এক্সটিউবেট করব। এরপরে হচ্ছে যে আমাদের পোস্ট অপারেটিভ পেইন। পোস্ট অপারেটিভ পেইনটা হচ্ছে যে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কজ, যেটার কারণে প্রায় সময় দেখা যায় যে পোস্ট অপ পিরিয়ডে আমাদের মায়োকার্ডিয়াল ইনফাকশন এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা পোস্ট অপারেটিভ পেইনটাও আমরা যদি এপিডুরাল আগে থেকে দেই, সেই এপিডুরাল অ্যানালজেসিয়া দিয়ে আমরা ম্যানেজ করতে পারি, অথবা আমরা তার সাথে আদার্স ওপিওয়েডস এবং আদার ড্রাগস দিয়ে আমরা পেশেন্টটাকে আমরা ম্যানেজ করি। আর পোস্ট অপারেটিভ হাইপোক্সিয়া যেটা বলা হয়, হাইপোক্সিয়াটাকে অবশ্যই আমাদের অ্যাভয়েড করতে হবে। যে কারণে বলা হয় যে ইসকেমিক হার্ট ডিজিজের কোনো পেশেন্ট যদি আমাদের থাকে, সেই পেশেন্টকে আমরা 3 থেকে 4 দিন অ্যাটলিস্ট আমরা সাপ্লিমেন্টাল অক্সিজেন আমরা দিব, যদি কোনো পেশেন্টের বিশেষ করে ইন্ট্রাথোরাসিক অথবা ইন্ট্রা অ্যাবডোমিনাল অপারেশন। আর অ্যানিমিয়া অ্যাভয়েড করার জন্য আমরা অবশ্যই হিমোগ্লোবিন লেভেলটা 10 গ্রাম পার ডিএল পর্যন্ত রাখবো। এবং যেহেতু এই পেশেন্টগুলি ইসকেমিক হার্ট আগে থেকেই ইনজেকশন ফ্র্যাকশন অনেকের ক্ষেত্রেই দেখা যায় কম থাকে, অথবা তার এলভি ফাংশনটা অত ভালো থাকে না, লেফট ভেন্ট্রিকুলার আউটপুটটা ভালো থাকে না, সেক্ষেত্রে আমাদের অবশ্যই ফ্লুইড ব্যালেন্সের ক্ষেত্রে ক্লোজ অ্যাটেনশন নিতে হবে। স্পেসিফিক অ্যানেস্থেটিক এজেন্টের ক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে যে ইটুমিডেট, রোকুরিনিয়াম অথবা ভিকুরিনিয়াম, কমনলি আমরা এগুলি ইউজ করি। ক্যাটামিনটাকে আমরা অ্যাভয়েড করব। আর আইসোফ্লোরেন্ট হচ্ছে ভলাটাইল অ্যানেস্থেটিক সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট, কারণ এটা হচ্ছে যে কার্ডিয়াক ডিপ্রেশন বা ব্রেডিকার্ডিয়া করে না, করলেও খুব কম, মিনিমাম। আর এই পেশেন্টের মনিটরিংটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। মনিটরিং এর জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে যে ইসিজি, নন ইনভেসিভ ব্লাড প্রেশার, প্লাস পালস অক্সিমিটার, অক্সিজেন, ক্যাপনোগ্রাফি বা কার্বন ডাইঅক্সাইড মনিটরিং, প্লাস অ্যানেস্থেটিক গ্যাস ভ্যাপার অ্যানালাইসিস বা এয়ারওয়ে প্রেশার মনিটরিংটা খুবই ইম্পর্টেন্ট। এবং এটা আলটিমেটলি আমাদের একদম রিকভারি স্টেজ পর্যন্ত আমাদের এই মনিটরিং গুলি কন্টিনিউলি চালাতে হবে। এর ভিতরে যেটা হচ্ছে যে সেন্ট্রাল মনিটরিং সিস্টেম, এই ধরনের সিস্টেম যদি আমাদের থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের আরো বেনিফিটেড হব আমরা। কারণ হচ্ছে যে আমরা ইজিলি ডিটেক্ট করতে পারবো পেশেন্টের যদি কোনো ধরনের ইসকিমিয়া ডেভেলপ করে অথবা আদার্স কোনো প্রবলেম ক্রিয়েট হয়। আর যদি আরো কমপ্লিকেটেড পেশেন্ট হয় অথবা মেজর সার্জারি হয়, সেই ক্ষেত্রে আমরা ইনভেসিভ কার্ডিওভাস্কুলার মনিটরিং, টেম্পারেচার এবং ইউরিন আউটপুটও আমরা মনিটরিং করব। ইনভেসিভ মনিটরিং এর ক্ষেত্রে যেটা বলা হয় সেটা হচ্ছে যে আর্টেরিয়াল লাইন এবং সেন্ট্রাল ভেনাস প্রেশার লাইন, এই দুটোই আমরা সাধারণত করে থাকি। পালমোনারি ক্যাপিলারি ওয়েস্ট প্রেশারটা এখন আর সাধারণত করা হয় না, কারণ হচ্ছে যে এটা অনেক ইনভেসিভ প্রসিডিওর এবং এর অনেক
সাইড এফেক্ট বা কমপ্লিকেশন আছে। তার থেকে দেখা যায় যেটা হচ্ছে যে ট্রান্সইসোফিজিয়াল কার্ডিওগ্রাফির মাধ্যমে আমরা যদি ইসোফিজিয়াল ডপলার করি, অথবা নতুন আরেকটা ডিভাইস এসেছে যেটা হচ্ছে পালস কন্ট্রোল কার্ডিয়াক আউটপুট, সেই ডিভাইসটার মাধ্যমেও আমরা চাইলে পেশেন্টের কার্ডিয়াক আউটপুট অথবা হিমোডাইনামিক কন্ডিশনটাকে আমরা মনিটরিং করতে পারি। এবং এই মনিটরিং গুলি, ইনভেসিভ মনিটরিং গুলি সবচেয়ে বেশি কাদের ক্ষেত্রে আমরা ইউজ করব, সেটা হচ্ছে যে রিসেন্টলি যদি কারো মায়োকার্ডিয়াল ইনফাকশন থাকে, অথবা যদি কারো ইসকেমিক হার্ট ডিজিজটা অনেক সিগনিফিকেন্ট থাকে, অথবা আমরা যদি কোনো ধরনের হাই রিস্ক প্রসিডিউর বা লেফট ভেন্ট্রিকুলার ডিসফাংশন বা এলভি ডিসফাংশন, অথবা যদি কারো ইজেকশন ফ্র্যাকশন অনেক কম থাকে, তাদের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি। আর পোস্ট অপারেটিভ কেয়ারের ক্ষেত্রে আমরা যেটা বলবো যে অবশ্যই খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যে যত এমআই হয় মায়োকার্ডিয়াল ইনফেকশনের সবচেয়ে বেশি হয় হচ্ছে আপনার পোস্ট অপারেটিভ 48 আওয়ার্সের মধ্যে, এবং এদের ক্ষেত্রে 90%ই দেখা যায় যে সাইলেন্ট থাকে। সেই জন্য আমরা যদি মনিটরিংটা আমরা যদি এই 48 আওয়ার্স 72 আওয়ার্স যদি আমাদের মনিটরিংটা যদি আমাদের স্ট্রং থাকে, সেক্ষেত্রে আমরা আর্লি ডিটেকশন করতে পারবো এবং সেই অনুযায়ী আমরা ম্যানেজ করতে পারবো। এবং আরেকটা জিনিস, সেটা আমরা অলরেডি আলোচনা করছি, পোস্ট অপারেটিভ অ্যানালজেসিয়াটা আমরা সেজন্য বেশি গুরুত্ব দিব। এবং পরের কোশ্চেনে আমরা যেটা আছে সেটা হচ্ছে পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্ট মায়োকার্ডিয়াল ইনফাকশনে কিভাবে আমরা করব, সেটা নিয়ে আলোচনা আছে। সো আমাদের প্রথম কোশ্চেনটা শেষ। কারো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন। হ্যালো হ্যাঁ হ্যাঁ ওই যে ফ্লুইড ম্যানেজমেন্ট ইন এমআই হার্ট ফেলিয়ার পেশেন্ট, হ্যাঁ দেন হচ্ছে ইয়েস হ্যাঁ এটা কি হবে, দেন হচ্ছে ওই আমরা পার অপারেটিভ এমআই এর ম্যানেজমেন্ট, হ্যাঁ ওটা ডিটেক্ট করব হ্যাঁ, কিভাবে? ওগুলি পরের কোশ্চেনে এগুলি আসবে। আমাদের এই কোশ্চেনগুলি আমরা আলাদা আলাদা করে সাজিয়েছি এবং পরীক্ষায় এগুলো আলাদাভাবে আসে। ওকে ভাই, ওই ফ্লুইড ম্যানেজমেন্টটা পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্ট এবং পার অপারেটিভ মায়োকার্ডিয়াল ইনফেকশন কিভাবে ম্যানেজ করব আমাদের নেক্সট কোশ্চেনগুলিতে আছে। তারপর হচ্ছে যে এই পেশেন্টগুলো যেগুলো আইএসডি এর পেশেন্ট, ঠিক আছে, অথবা এই এমআই এর পেশেন্ট, এগুলো তো কোমরবিডিটি নিয়ে থাকবে। তো আমাদের যখন এই যে রিটেনে লিখবো যে সাপোজ একটা পেশেন্ট ডায়াবেটিক হাইপারটেনসিভ with IST, how will you what will be your anesthetic management, what will be your anesthetic management plan, এটার আনসারটা আমরা কিভাবে মানে গুছাবো কিভাবে? বুঝা যায় যে ইসকেমিক হার্ট ডিজিজের যে ম্যানেজমেন্টটা আছে সেই ম্যানেজমেন্টের সাথে আমরা ইনক্লুড করে দিতে হবে কোমরবিডিটিস এর ক্ষেত্রে। যদি তার হাইপারটেনশন থাকে সেক্ষেত্রে আমরা হাইপারটেনশনটাকে আমরা উল্লেখ করব, যে সে যদি অনগোয়িং যে ড্রাগ পেয়ে থাকে হাইপারটেনশনের জন্য সে ড্রাগটা অ্যাড করবে। আর যদি ইন্ট্রাঅপারেটিভ যদি আমাদের হাইপারটেনশনের জন্য যদি কোনো কারণে যদি ইন্ট্রাঅপারেটিভ কোনো এপিসোডস হয় সেই ক্ষেত্রে আমরা আবার স্মলনটা আমরা ইউজ করি ওকে। ড্রাগ হিসেবে। আরেকটা মেইনলি হচ্ছে যে আমাদের ভাইয়া অ্যান্টিপ্লাটিলেট ড্রাগ নিয়ে কিছু বললেন না, যদি সে তো বিটা ব্লকার এটা ড্রাগে সেটা থাকলে আরেকটা তখন কি কোশ্চেন, হবে? সেটা আরেকটা কোশ্চেন আছে। আমি কোশ্চেনগুলি দেখাচ্ছি আপনাদের কোশ্চেন কি কি। যেমন সিম্পল একটা ইসকেমিক হার্ট ডিজিজে একটা কোশ্চেন আসতে পারে, পার অপারেটিভ মায়োকার্ডিয়াল ইনফাকশন এটা শর্ট নোট হিসেবে আসে, পোস্ট অপারেটিভ মায়োকার্ডিয়াল ইনফাকশন শর্ট নোট হিসেবে আসে। তারপর হচ্ছে স্ট্যান্ড সহ যেটা আসে সেটা হচ্ছে এই সেম এরকম একটা বড় কোশ্চেন হিসেবে আসে। তো স্ট্যান্ড নিয়েও আমি শর্ট নোটের মতোই একটা বানিয়েছি যে এরপরে আমরা এগুলো আলোচনা করবো। এটাও আবার আপনাকে ইনকর্পোরেট করতে হবে কোশ্চেনের আনসারের মধ্যে। আর যদি অ্যানেস্থেটিক ম্যানেজমেন্ট অফ ইসকেমিক হার্ট ডিজিজের পেশেন্টের চাই, সেক্ষেত্রে তো ভাই আমাকে তার প্ল্যাটিলেট ড্রাগের কথা তো লিখতে হবে। হ্যাঁ নাই, প্লাটিলেট ড্রাগের কথা আপনি লিখবেন সেটা যদি পেশেন্ট আগে থেকে পেয়ে আসে। এখন আর এটা আগে যদি থেকে ভাই যদি না দেয় কোশ্চেনের ভিতরে, আবার তার কি আমি কি করব না, মেনশন করব না ইফ পেশেন্ট ইজ অন প্ল্যাটিলেট ড্রাগ, যেহেতু আইএসডি এটা পেশেন্ট আপনার প্রি অপারেটিভ হিস্ট্রিতে আপনি ইনক্লুড করবেন, প্রি অপারেটিভে আপনি ইনক্লুড করবেন।
আর ড্রাগের ওখানে কি তখন কি আমার ডিটেল লিখার ওগুলো কোনো দরকার আছে না, যে আমি এই যে কদিন আগে বন্ধ করবো অথবা ব্রিজিং এ যাবো কিনা, যদি ডুয়েল থেরাপি থাকে এগুলো কি আমাকে লিখতে হবে না ভাইয়া? পেশেন্টের হচ্ছে মেনলি হচ্ছে যে আপনার অ্যান্টিপ্লাটিলেটের কথা যখন আসবে তখন আপনার কোশ্চেনের সিনারিটা আপনাকে দেখতে হবে। কোশ্চেনের সিনারি হচ্ছে দুই রকম থাকতে পারে। একটা হচ্ছে পেশেন্টের স্ট্যান্ড বসানো আছে, সেই হিস্ট্রি অনুযায়ী যদি কোনো অ্যান্টিপ্লাটিলেট এজেন্টের বা অ্যান্টিকোয়াগুলেশন কোনো ড্রাগের যদি কোনো কথা উল্লেখ নাও থাকে সেখানে আপনাকে এটা লিখতেই হবে। আর যদি কোনো পেশেন্টের ইসকেমিক হার্ট ডিজিজ থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রি অপারেটিভলি আপনাকে বলতে হবে যে আপনার অ্যান্টিপ্লাটিলেট ড্রাগ সে পায় কি। তবে ম্যাক্সিমাম আপনার ম্যানেজমেন্টটা যদি সিম্পল ইসকেমিক হার্ট ডিজিজ থাকে সেক্ষেত্রে আপনি অ্যান্টিপ্লাটিলেট ড্রাগ নিয়ে খুব বেশি লিখবেন না, কারণ এইখানে আসলে বেসিক্যালি জানতে চাচ্ছে হচ্ছে যে আপনার মায়োকার্ডিয়াল অক্সিজেন এবং ডিমান্ড, এই সাপ্লাই এবং ডিমান্ড এই দুটোকে আপনি কিভাবে ম্যানেজ করবেন। এবং পুরো কোশ্চেনের আনসারেই দেখবেন যে ঘুরে ফিরে কিন্তু এই জিনিসটাই আছে। আর সেকেন্ড ফ্যাক্টরটা হচ্ছে যে আমি যেটা বলেছিলাম যে একটা মায়োকার্ডিয়াল ইনফাকশন হওয়ার ক্ষেত্রে যে থ্রম্বাসটা অথবা আমার ক্লটিং প্ল্যাকটা যদি আমার কোনো কারণে রাপচার হয়ে যায় সেই রাপচারের জন্য ঘটনাটা ঘটতে পারে। এখন এই ক্ষেত্রে পেশেন্টের হচ্ছে যে আপনার প্রি অপারেটিভে উল্লেখ করবেন এবং ইন্ট্রা অপারেটিভ পোস্ট অপারেটিভে এক লাইন অথবা দুই লাইনে আপনি লিখবেন। আমরা যখন এটা ডিসকাশন করবো কোশ্চেনের আনসারগুলি নিয়ে কোশ্চেনগুলি নিয়ে তখন আপনাদের এই জিনিসগুলি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা এজ এ হোল আপনারা জেনে যান যে আসলে কি কোন জায়গায় আমরা কি করব স্টেপ বাই স্টেপ। পরে আমরা যখন কোশ্চেন আনসার আসবে পুরো লেকচার শেষ হওয়ার পরে কোশ্চেন নিলে মনে হয় ভালো হয় ভাইয়া, মানে পুরো লেকচারে মনে হয় জিনিসগুলো চলে আসবে, এইজন্য মানে পুরো লেকচার শেষ হওয়ার পরে কোশ্চেনগুলো ভালো আসবে। এবং প্লাস হচ্ছে যে আপনারা যেটা মানে জানা সবারই যে এইভাবে আসলে কিভাবে লিখতে হবে ওগুলি আসলে আমরা ওই ডিসকাশনের ভিতরে আমরা কোশ্চেন গুলি নিয়ে আলোচনা করবো যে কোশ্চেন গুলি এইভাবে আসতে পারে, এভাবে আসলে তখন আপনি কি করবেন। কিন্তু পুরো ইনফরমেশনটা আপনার আগে লাগবে, পুরো ইনফরমেশনটা আপনি জানা থাকলে আপনি এটা সাজাইতে পারবেন। ঠিক আছে, আমি তাহলে সবাইকে আনমিউট করে দেই। এর পরের যে ইয়েটা আছে সেটা হচ্ছে আমাদের পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্ট অফ মায়োকার্ডিয়াল ইনফাকশন। এখানে একটা সিনারিও দেওয়া আছে, যেমন এরকম সিনারিও মর্গানেও পাবেন যে এটা 46-year-old ম্যান had a past medical history of is having মানে কোনো এমআই এর কোনো পাস্ট মেডিকেল হিস্ট্রি নাই, তার আগে ইসকেমিক ডিজিজের কোনো হিস্ট্রি নাই, তার একটা রুটিন নি আর্থ্রোস্কোপি হবে, সে মোটামুটি ফিট, কিন্তু তার আমরা প্রসিডিউর করার সময় আমরা তাকে দেখলাম যে তার ইসিজিতে একটা টি ওয়েভ ইনভার্সন আছে। আমরা টি ওয়েভ ইনভার্সন মানে আমরা বুঝি এসটি ডিপ্রেশন, টি ওয়েভ ইনভার্সন, এগুলি হচ্ছে আমার ইসকেমিয়া। এবং এটা 12 লিড ইসিজি এর আগে অপারেশনের আগে করা হয়নি তার, এবং আমরা এই পেশেন্টটাকে অ্যাপ্রোচ করবো কিভাবে, প্রসিডিউরের মাঝখানে আছে। তো এই পেশেন্টের ক্ষেত্রে আমাদের একটু আগে যেটা আপনারা কোশ্চেন করতেছিলেন যে আমরা এই পেশেন্টগুলো কি করব, তো এই পেশেন্টের প্রথমেই যেটা আমার দেখতে হবে, আমরা বলেছি যে আমরা তার মায়োকার্ডিয়াল অক্সিজেন সাপ্লাইটাকে আমরা ঠিক রাখতে হবে, ডিমান্ডটাকে কন্ট্রোল রাখতে হবে, সাপ্লাইও ঠিক রাখতে হবে। সেক্ষেত্রে আমরা কি করব, এই পেশেন্ট যদি, যেহেতু এটা একটা রিজিওনাল প্রসিডিউর, তো পেশেন্টের আমরা প্রথমেই দেখবো যে পেশেন্টের এটা হয়তো বা রিজিওনাল অ্যানাস্থেসিয়া বা কোনো ব্লক দিয়ে করা হয়েছে। তো এক্ষেত্রে আমাদের টার্গেট হবে প্রথমে তার এবিসি অ্যাপ্রোচ, এয়ারওয়ে এবং ব্রেথিংটাকে কন্ট্রোল করার জন্য। তার এয়ারওয়ে এবং ব্রেথিং যদি ঠিক থাকে তাহলে আমরা তার অক্সিজেন দিব, তাকে অক্সিজেনের FiO2টা থাকে। যদি পেশেন্ট এলএমএ দেওয়া থাকে, সিডেট করা থাকে এবং এলএমএ দেওয়া থাকে স্পন্টেনিয়াস ব্রিদিং, সেক্ষেত্রে আমরা দেখবো যে সেটা প্যাটেন্ট আছে কিনা এবং চেক করব আমরা তার অক্সিজেন স্যাচুরেশন প্লাস তার কার্বন ডাইঅক্সাইড লেভেলটা ঠিক আছে। যদি সমস্যা হয় সেক্ষেত্রে আমরা ভেন্টিলেশনটা আমরা অ্যাড্রেস করব এবং তাকে আমরা ইলেকট্রিক ভেন্টিলেশনে চলে যাব, কন্ট্রোল ভেন্টিলেশন চলে যাব। তো এই ক্ষেত্রে পেশেন্টের অবশ্যই পালস রেট এবং ব্লাড প্রেশার পাশাপাশি তার দেখতে হবে। আমরা হার্ট রেট তার 100-এর উপর আমরা অ্যালাউ করব না, এবং ব্লাড প্রেশারটা তাকে অবশ্যই নর্মাল যে ব্লাড প্রেশার সেটা থাকতে হবে। এবং
পেশেন্টের অ্যানালজেসিয়াটা আমার দেখতে হবে যে পেশেন্টের এডিকুয়েট অ্যানালজেসিয়া আছে কিনা, এবং সার্জনকে আমাদের বলতে হবে যে আপনাদের প্রসিডিউরটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ফিনিশ করার চেষ্টা করে। কারণ আমরা যত সময় নিবে সার্জিক্যাল স্ট্রেসের কারণে স্ট্রেস হরমোন রিলিজ হবে, এবং প্লাস আমার কি হবে, অক্সিজেন ডিমান্ডটা বাড়বে। ফলে আমি সাপ্লাই দিলাম কিন্তু ডিমান্ড বাড়তে থাকলে আলটিমেটলি ইসকিমিয়াটা ইনফাকশনে কনভার্ট হবে। এই পেশেন্টটাকে আমরা যখনই আমরা পোস্ট অপারেটিভে নিয়ে আসতে যাব, সেই ক্ষেত্রে আমাদের 3টা ফ্যাক্টর আমরা অ্যাড্রেস করব। একটা হচ্ছে যে আমাদের পেশেন্টের পেইন কেমন, পেশেন্টের টেম্পারেচার কেমন, এবং পেশেন্টের হিমোগ্লোবিন লেভেলটা কেমন। কারণ এই 3টে আমরা জানি যে তার মায়োকার্ডিয়াল অক্সিজেন ডিমান্ডটাকে বাড়াবে এবং অক্সিজেন কনজাম্পশনটাকে সে বাড়িয়ে দিবে। তাহলে এই 3টাকে আমাকে অ্যাড্রেস করতে হবে। যখনই পেশেন্টটা আমার ওটি থেকে রিকভারির রুমে চলে আসবে, রিকভারির রুমে আসার সাথে সাথে আমরা যেটা করতে হবে, অবশ্যই পেশেন্টটাকে ফুল মনিটরিং এ নিয়ে যেতে হবে। পেশেন্টের ফুল মনিটরিং মানে হচ্ছে যে ইসিজি, নন ইনভেসিভ ব্লাড প্রেশার এবং অক্সিজেন স্যাচুরেশন আমাকে মনিটরিং করতে হবে, এবং তার সাথে অবশ্যই একটা 12 লিড ইসিজি আমাকে করতে হবে। এবং অ্যানালজেসিয়া আমরা আগেই বলেছি যে অ্যানালজেসিয়াটা আমাকে এডিকুয়েট আছে কিনা সেটাকে আমাকে দেখতে হবে। এবং পেশেন্ট যদি কনসাস থাকে, সেক্ষেত্রে কোঅপারেটিভ থাকে, সেক্ষেত্রে পেশেন্টকে জিজ্ঞাসা করতে হবে তার কোনো সিমটম অফ ইসকেমিক হার্ট ডিজিজ আছে কিনা, তার মানে কোনো চেস্ট পেন অথবা তার কোনো ডিসনিয়া আছে কিনা, এবং সেটা থাকলে সেই অনুযায়ী আমরা পরবর্তী অ্যাড্রেস করব। এবং আমরা অবশ্যই ট্রপোনিন লেভেল এবং ফুল ব্লাড কাউন্ট বা এফবিসি আমরা চেক করার জন্য পাঠিয়ে দিব। আমরা পোস্ট অপারেটিভে একটা পেশেন্টের মায়োকার্ডিয়াল ইনফাকশন আছে কিনা, মায়োকার্ডিয়াল ইসকেমিয়াতে গেলাম আমরা, যদি ইনফাকশন হয় সেটা আমরা কিভাবে ডায়াগনোসিস করি। তো অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা মায়োকার্ডিয়াল ইনফাকশন ডায়াগনোসিস করা হয়, এখানেও সেম একই, যে এখানে ফ্যাক্টরগুলি আমাকে দেখতে হবে। ফ্যাক্টর হচ্ছে 3টা। একটা হচ্ছে যে আমার ব্লাড মার্কার, আর একটা হচ্ছে ইসিজি, আর থার্ড হচ্ছে সিমটম। যেহেতু পোস্ট অপারেটিভ পেশেন্ট কনসাস ওরিয়েন্টেড যদি থাকে, সেক্ষেত্রে আমরা দেখবো তার ট্রপোনিন লেভেলটাকে ইনক্রিজ করেছে কিনা, ইসিজিতে কোনো কিউ ওয়েভ, কোনো প্যাথোলজিক্যাল কিউ ওয়েভ আছে কিনা, অথবা আদার্স এসটি এলিভেশন বা এসটি ডিপ্রেশন আছে কিনা, আর সিমটমস চেস্ট পেন বা শর্টনেস অফ ব্রেথ আছে কিনা। ওই পেশেন্ট অনুযায়ী আমরা যদি দেখি যে টি ওয়েভ ইনভার্সন আছে তার এন্টিরিয়র চেস্ট লিডে, তাহলে আমরা ক্রনোলজিক্যালি আমরা কি করব। আমাদের ফার্স্ট হচ্ছে যে আমাদের কাজ হচ্ছে যে আমাদের অবশ্যই একজন কার্ডিওলজিস্টের সাথে আমাদের কনসাল্ট করতে হবে, এবং ইসিজি মনিটরিং করতে হবে কন্টিনিউয়াস। তারপরে আমরা ডায়াগনোসিস আলাদা করব যে এটা কি নন এসটি এলিভেশন এমআই না এসটি এলিভেশন এমআই। নন এসটি হলে আমরা যেটা করব, মেডিকেলি স্টেবিলাইজ করার চেষ্টা করব এবং রিসপেক্টিভলি স্ট্র্যাটিফিকেশন করব। আর এসটি এলিভেশন হলে আমরা অবশ্যই রিপারফিউশন থেরাপি অথবা পিসিআই তে আমরা চলে যাব। আমরা জানেন যে নন এসটি এলিভেশন হলে পেশেন্টের নন এসটি এমআই যদি থাকে, সেক্ষেত্রে যেটা টি ইনভার্সন এসটি ডিপ্রেশন এমআই বলে, অথবা এসটি দুটেই বা টি ফ্ল্যাট যদি থাকে, এই ধরনের ক্ষেত্রে যেটা দেখা যায় যে কখনোই আমরা স্ট্রেপ্টোকাইনেস বা রিপারফিউশন থেরাপি ইউজ করা যায় না। অবশ্যই শর্ত হচ্ছে যে আপনার এসটি এলিভেশন হতে হবে, এসটি এলিভেশন হলেই সম্ভব। এছাড়া তার পাশে আমরা কি করি, পারকিউটিনাস করোনারি ইন্টারভেনশন আমরা করি। তবে এই ড্রাগের ক্ষেত্রে অবশ্যই আমাদের স্ট্রেপ্টোকাইনেস বা আদার্স পিসিআই করোনারি ইন্টারভেনশনের ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে আমাদের পেশেন্টের সার্জিক্যাল সাইট থেকে ব্লিডিং আসতেছে কিনা বা সার্জারিটা কেমন হয়েছে, কারণ এগুলি ব্লিডিং টেন্ডেন্সি বাড়াবে এবং ব্লিডিং কন্ডিশনটাকে আরো খারাপ করবে। কোন কোন ফ্যাক্টরগুলি থাকলে আমরা পেশেন্টকে আর্জেন্ট পিসিআই এর জন্য সাজেস্ট করি। ফার্স্ট হচ্ছে যে যদি কোনো পেশেন্ট যদি আমরা মেডিকেল ট্রিটমেন্ট দেওয়ার পরেও আমরা যদি দেখি যে পেশেন্ট হিমোডাইনামিক্যালি আনস্টেবল হয়ে গেছে বা কার্ডিওজেনিক শকে চলে গেছে, সেক্ষেত্রে অবশ্যই আর্জেন্ট পিসিআই আমাদের করতে হবে। আর যদি কোনো পেশেন্টের অনগোয়িং ইসকিমিয়া থাকে, ইসিজিতে মেডিকেল ম্যানেজমেন্ট দেওয়ার পরেও আমরা 1 ঘন্টা 2 ঘন্টা পরেও যদি দেখি যে তার ইসিজিতে আমার এসটি এলিভেশন দেখতে পাচ্ছি, অথবা আমি টি ইনভার্সন
দেখতে এবং এগুলি সিগনিফিকেন্টলি দেখবো যে আমরা এগুলি চেঞ্জ আসতেছে না, সেই ক্ষেত্রে আমরা সাজেস্ট করবো হচ্ছে পিসিআই। এটাও একটা আলাদা একটা কোশ্চেন যে পরীক্ষা অনেক সময় আসে বা ওসপিতে আসতে পারে, রিটেনও আসতে পারে আলাদাভাবে। এই কোশ্চেনের আনসারটা আমরা এইভাবে দিব। আমরা পোস্ট অপারেটিভ পিরিয়ডে যেহেতু পেশেন্ট যদি ওরালি ইনটেক করতে পারে, সেক্ষেত্রে আমরা কি কি ড্রাগ দিতে পারি ওরাল, আমরা অ্যাসপিরিন দিব, বিটা ব্লকার দিব, গ্লিসারিন টাইনাইট্রেট। এরপরে আপনারা যেটা বলেছেন যে পেশেন্টকে আমরা অ্যান্টিকোয়াগুল্যান্ট দিব কিনা, এটা আসলে বেসিক্যালি আমরা যদি কোনো পেশেন্টের আগে থেকে ইসকেমিক হার্ট ডিজিজ না থাকে, নতুন করে যদি পোস্ট অপে যদি আমাদের এসে যদি এই ধরনের ইসকেমিয়ার সাইন বা ইনফেকশনের সাইন থাকে, তাদের ম্যানেজমেন্ট আমরা এইভাবে করি। অথবা ইন্ট্রাঅপারেটিভ থেকে যদি শুরু হয়, সেই ক্ষেত্রে আমরা ম্যানেজমেন্টগুলি এভাবে করব। তো জিটিএন এর ক্ষেত্রে দেখা গেছে সেটা হচ্ছে যে বেসিক্যালি তেমন কোনো সার্ভাইভাল বেনিফিট নাই, তবে পেশেন্টের সিমটোমেটিক রিলিফটা হয়, বিশেষ করে হচ্ছে চেস্ট পেন, ভ্যাসোস্পাজমের জন্য যদি চেস্ট পেনটা হয়, সেটা অনেকখানি ইমপ্রুভ করে। আর অ্যান্টিকোয়াগুলেশনের ভিতরে আমরা যাদের বিশেষ করে হচ্ছে যে আগে থেকে প্ল্যাক থাকে, র্যাপচার হওয়ার চান্স থাকে, তাদের ক্ষেত্রে আমরা আনফ্র্যাকশনেটেড হেপারিন ইউজ করতে পারি। তবে আমাকে দেখে নিতে হবে যে ব্লিডিং হওয়ার টেন্ডেন্সি আছে কিনা, কারণ অপারেশনের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমার ব্লিডিং টেন্ডেন্সিটা থাকে। আর কিছু পেশেন্টের ক্ষেত্রে আমরা অবশ্যই এই আনফ্র্যাকশনেটেড হেপারিন বা দিতে পারবো না, যেমন হচ্ছে যে নিউরোসার্জারি ক্ষেত্রে আমরা বিশেষ করে এটা কন্ট্রাইন্ডিকেটেড। কিন্তু যদি আর্থ্রোস্কোপি হয়, যেখানে ব্লিডিং এর রিস্কটা কম, সেক্ষেত্রে আমরা এটা সাজেস্ট করতে পারবো। আর অ্যাকিউট এমআই এর ক্ষেত্রে যাদের ক্ষেত্রে দেখা যায় যে প্লাকের ইনস্টেবিলিটি থাকে, তাদের ক্ষেত্রে হেপারিনটা কিন্তু অনেক বেশি বেনিফিশিয়াল, কারণ হচ্ছে যে এটা অ্যান্টিথ্রম্বিন ফ্রি এবং ইনডাইরেক্ট থ্রম্বিন ইনহিবিটর হিসেবে পরিচিত। এবং কি পরিমাণ কমন পোস্ট অপারেটিভ মায়োকার্ডিয়াল ইনফার্কশন, অবশ্যই এটা হাই রিস্ক পেশেন্টের ক্ষেত্রে অ্যাজ মাচ অ্যাজ হাই অ্যাজ 35%। তার মানে যে পেশেন্টের হাই রিস্ক থাকে, ইসকিমিয়া থাকে অথবা হাইপার টেনশন থাকে, তাদের ক্ষেত্রে এই পোস্ট অপারেটিভ এমআই হওয়ার চান্স অনেক অনেক গুণ বেশি। বা যাদের আগেই একটা মায়োকার্ডিয়াল ইনফার্কশন হয়েছে, তাদের ক্ষেত্রেও আমার অনেক বেশি রিস্ক। এবং রিস্কটা কখন সবচেয়ে বেশি? ফার্স্ট 72 আওয়ার্স। এবং এই সময়টায় বিশেষ করে হচ্ছে যে থ্রম্বোটিক রিস্কটা অনেক বেশি হাই। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের অপারেশন এন্ড অফ দি সার্জারির সময় আবার এমআই হতে পারে। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে পোস্ট অপারেটিভ এমআই অনেক সময় দেখা যায় যে চেস্ট পেন হয় না। এরপরের কোশ্চেন হচ্ছে যদি কোনো পেশেন্টের ইন্ট্রা অপারেটিভ একটা ইসকেমিক এপিসোড হয়, সেই ক্ষেত্রে আমরা কি করব? ফার্স্টলি আমরা যেটা করব, এটা একজন কোশ্চেন করেছে, এটা শর্ট নোট হিসেবে আমরা যদি লেখা লাগে তাহলে আমরা এইভাবে লিখবো যে ইন্ট্রা অপারেটিভ মায়োকার্ডিয়াল ইসকেমিয়া, এটা শর্ট নোটে আসে পরীক্ষা। তো এই ক্ষেত্রে আমরা ফার্স্টলি যেটা করব, আমরা প্রথমে আমরা হিমোডাইনামিক ভেরিয়েবলস গুলি অ্যারেঞ্জ করব। ডিঅ্যারেঞ্জ থাকলে, যেমন হার্ট রেট যদি ইনক্রিজ করে, ব্লাড প্রেশার যদি ইনক্রিজ করে, সেই ক্ষেত্রে আমরা ডেপথ অফ অ্যানাস্থেসিয়া অথবা ভ্যাসোঅ্যাক্টিভ ড্রাগ দিয়ে আমরা সেটাকে নরমাল করব। তার পাশাপাশি আমরা ইন্টারভেনাস বিটা ব্লকার, বিশেষ করে স্মললটা আমরা দিতে পারি, যেহেতু এটা শর্ট অ্যাক্টিং এবং খুব দ্রুত কাজ করে, সেই জন্য আমরা স্মললটাকে আমরা ইউজ করি। তার পাশাপাশি আমরা ইন্টারভেনাস নাইট্রেট দিতে পারি, যদিও আমরা বলেছি যে নাইট্রেটটা আসলে খুব বেশি বেনিফিশিয়াল না, কিন্তু ইমিডিয়েট পেশেন্টের যে মায়োকার্ডিয়াল ব্লাড ফ্লো, সেটাকে সে রিডিস্ট্রিবিউট করে। কারণ হচ্ছে যে ভ্যাসোডাইলেশন করে, করোনারি ভ্যাসোডাইলেশন করে, যে জায়গায় ব্লাড সাপ্লাই নাই সেই জায়গায় সে ব্লাডটাকে সে পৌঁছে দেয়। এখন আসি হচ্ছে আমাদের আরেকটা মোস্ট বড় একটা ইম্পর্টেন্ট কোশ্চেন,
যে করোনারি আর্টারি যদি তাদের স্ট্যান্ড থাকে, সেক্ষেত্রে যদি নন কার্ডিয়াক সার্জারির জন্য সাজেস্ট করা হয়, তাহলে আমরা সেই পেশেন্টগুলিকে আমরা কিভাবে ম্যানেজ করি। প্রি অপারেটিভ এবং ইনভেস্টিগেশন গুলি আমাদের ইসকেমিক হার্ট ডিজিজে যা আছে সেভাবেই থাকবে। জাস্ট আমাদের এই করোনারি স্টেন্টিং এর জন্য ইলেকটিভ সার্জারির ক্ষেত্রে একরকম হবে, সিনারিও যদি থাকে ইলেকটিভ সার্জারি, তাহলে ইলেকটিভ সার্জারি ম্যানেজমেন্ট একরকম হবে। ইমার্জেন্সি সার্জারি যদি হয়, ইমার্জেন্সি সার্জারি ম্যানেজমেন্টটা ডিফারেন্ট হবে। যেমন ইলেকট্রিক সার্জারির ক্ষেত্রে আমরা কি করব? ইলেকট্রিক সার্জারির ক্ষেত্রে যেটা বলা হয় যে আমরা জানি যে স্ট্যান্ডগুলি কয়েকটা জিনিসের উপর ফ্যাক্টর ইম্পর্টেন্ট এই পেশেন্টের ইসকেমিয়া বা ইনফেকশন হওয়ার ক্ষেত্রে। তা হচ্ছে যে আমরা স্ট্যান্ডটা ডিউরেশন, যদি এটা 6 উইকস এর লেস হয় বেয়ার মেটালের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের অনেক বেশি রিস্ক। আর যদি ড্রাগ এলুটিং এর ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে হচ্ছে 1 ইয়ার। এবং ম্যাক্সিমামই এখন কিন্তু ড্রাগ এলুটিং, কারণ যেহেতু স্ট্যান্ডের দাম কমে গেছে সে কারণে, এবং অ্যাডভান্সমেন্ট হয়ে গেছে সে কারণে বায়োলজিক্যাল ড্রাগ এলুটিং গুলিকে বলা হয় যে বায়োলজিক্যাল স্ট্যান্ড। বায়োলজিক্যাল স্ট্যান্ড গুলির পরিমাণ অনেক বেড়ে গেছে, ফলে আমাদের এখন ওটা নিয়েই আমাদের চিন্তা করতে হবে যে ম্যাক্সিমাম পেশেন্টই ড্রাগ এলুটিং। তার মানে আমার কাছে ড্রাগ স্ট্যান্টিং করার পরেও 3 মাস 4 মাস 5 মাস পরেও আমাকে আসতে পারে। সেক্ষেত্রে আমাকে চয়েস করতে হবে দুটো জিনিসের দিকে। একটা হচ্ছে যে আমি অ্যান্টিপ্লাটিলেট যে এজেন্টটা আছে সেটাকে আমি বন্ধ করবো কিনা। নাম্বার 2, সেটা হচ্ছে যে আমি বন্ধ করে দিব। বন্ধ করব না এবং বন্ধ করব, এই দুটার ভিতরেই হচ্ছে আমাকে অ্যাসেস করতে হবে পেশেন্টের রিস্ক বেনিফিট রেশিও। বিশেষ করে মেজর সার্জারি যেখানে ব্লিডিং হওয়ার অনেক বেশি চান্স থাকে, সেই জায়গায় আমাদের এই অ্যান্টিপ্লাটিলেট এজেন্টগুলি বন্ধ করে দিতে হবে। বন্ধ করে দিলে যেটা হবে, আমরা হচ্ছে যে হিমোরেজের রিস্কটাকে আমি কমিয়ে দিলাম, কিন্তু স্ট্যান্ট থ্রম্বোসিসের রিস্কটাকে আমি বাড়িয়ে দিলাম। এই ক্ষেত্রে যেটা দেখা যায় যে এখন পর্যন্ত তেমন কোনো বেস্ট ম্যানেজমেন্ট নাই। যেটা আছে ম্যানেজমেন্ট, সে ম্যানেজমেন্ট দিয়ে হয়তো বা মেবি ম্যানেজ করা সম্ভব, কিন্তু আমরা কনফার্ম বলতে পারবো না যে আমরা এই ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা পেশেন্টকে সেভ করতে পারবো। এবং এই জন্য বলা হয় যে আপনাকে অবশ্যই কার্ডিওলজিস্টের সাথে, হেমাটোলজিস্টের সাথে কোঅর্ডিনেশন রাখতে হবে। কারণ হচ্ছে যে আপনার যে কোনো মুহূর্তেই আপনার আবার ইসিআই করা লাগতে পারে, যে কোনো মুহূর্তেই আপনার এই হেমাটোলজিস্টের সাথে কমিউনিকেট করে আপনাকে ব্লাড দেওয়া লাগতে পারে, প্লাটিলেট দেওয়া লাগতে পারে। এবং এটার এই স্ট্যান্ড থ্রম্বোসিস গুলি রিস্কটা অনেক বেশি, বিশেষ করে যাদের ক্ষেত্রে দেখা যায় যে খুব রিসেন্ট বা স্ট্যান্টিং করে তাদের ক্ষেত্রে অনেক বেশি, অথবা কারো যদি মাল্টিপল স্ট্যান্ড থাকে তাদের ক্ষেত্রেও রিস্কটা অনেক বেশি। অথবা দেখা যায় যে আর্টারিয়াল বাইফার্কেশনে অনেক সময় স্ট্যান্ড বসানো হয়, যেটাকে বলা হয় হচ্ছে যে সংযোগ রাস্তায়, ফলে ওই জায়গাতেও আমার থ্রম্বোসিস হওয়ার চান্স অনেক বেশি। এবং যাদের কোএক্সিস্টিং ডিজিজ আছে, বিশেষ করে রেনাল ইম্পেয়ারমেন্ট, ডায়াবেটিস অথবা ডিহাইড্রেশন যদি থাকে পেশেন্টের, সেক্ষেত্রেও আমার দেখা যায় যে থ্রম্বোসিসের রিস্কটা অনেক বেশি। আর আর্টারির ক্ষেত্রে যেটা দেখা যায়, লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং বা লেফট মেইন কর্নারি আর্টারিতে যাদের স্ট্যান্ড থাকে তাদের সবচেয়ে বেশি থ্রম্বোসিসের রিস্ক। তার মানে তাদের ক্ষেত্রে যদি আমি অ্যান্টিপ্লাটিলেট বন্ধ করি, তাদের রিস্কটাও আমার মাথায় রাখতে হবে। এবং এই লেফট ছাড়া রাইটে অথবা সার্কামফ্লেক্সে যদি হয়, সেই ক্ষেত্রে রিস্কটা অনেক গুণ কমে যায়। এবং এই জন্য আমাদের রিকমেন্ডেড করে, অনেক বইয়ে অনেক রকম লেখা আছে যে ক্লপিডগ্রেল কোথাও লেখা আছে 10 দিন, কোথাও আছে 7 দিন, কোথাও আবার বলে 5 দিন। কিন্তু বেসিক্যালি হচ্ছে যে 7 দিনের আগে আসলে ক্লপিডগ্রেল বন্ধ করলে রিস্ক। অনেক জায়গায় আছে 5 দিন আগেও তারা বন্ধ করে। বেসিক্যালি এটা হচ্ছে আমার রিকমেন্ডেশনটা হচ্ছে বেসড অন হচ্ছে প্লাটিলেটের হাফ লাইফের উপর, কারণ আমরা জানি যে প্লাটিলেটের হাফ লাইফ হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 10 ডেজ। যার কারণে আমরা যদি ক্লপিডগ্রেল যদি 10 দিন আগে যদি বন্ধ করি, তাহলে আবার প্লাটিলেটের ফাংশনটা নর্মাল কন্ডিশনে ফেরত আসে। তবে 7 দিনও অ্যালাউ করা হয় এবং অনেক জায়গায় 7 দিন বলা হয়।
আর যারা ডুয়েল প্লাটিলেট থেরাপি পায়, অ্যান্টিপ্লাটিলেট থেরাপি পায়, তাদের ক্ষেত্রে বলা হয় যে ক্লপিডোগ্রেলটা আমরা যদি বন্ধ করি, অবশ্যই আমরা অ্যাসপিরিনটাকে কন্টিনিউ করি। যদি না আমার স্পেসিফিকলি যেমন হচ্ছে ইন্ট্রাক্রেনিয়াল সার্জারি বা ট্রান্সইউরেথ্রাল ডিসেকশন অফ প্রোস্টেট 4, এই দুটাতে অনেক বেশি ব্লিডিং হয়, এই ক্ষেত্রে সাধারণত আমাদের অ্যাসপিরিন থেরাপিটা কন্টিনিউ করা যায় না। তারপরেও যদি পসিবল হয় আমরা অ্যাসপিরিনটাকে কন্টিনিউ করব। এই ডুয়েল অ্যান্টিপ্লাটিলেট থেরাপি আমরা যদি বন্ধ করে দিই, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমাদের সাবস্টিটিউট হচ্ছে হেপারিন। এটা আমরা আনফ্র্যাকশনেটেড হেপারিন ইউজ করতে পারি, অথবা লো মলিকুলার ওয়েট হেপারিনও আমরা ইউজ করতে পারি। তবে আনফ্র্যাকশনেটেড হেপারিন থেকে লো মলিকুলার ওয়েট হেপারিনটা মোর বেনিফিটেড, বিশেষ করে হচ্ছে যে মনিটরিংটা লাগে না, কারণ ব্লিডিংটা অনেক কম হয়। সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের আনফ্র্যাকশনেটেড হেপারিনের জায়গায় আমরা লো মলিকুলার ওয়েট হেপারিনটা ইউজ করলে বেটার রেজাল্ট পাওয়া যায়। তার পাশাপাশি যেটা থাকে, আমাদের অবশ্যই নিউরোঅ্যাক্সিয়াল ব্লক যদি আমরা দেই, অথবা আমরা যদি জেনারেল অ্যানেস্থেসিয়াও দেই, যেখানে আমরা ডুয়েল অ্যান্টিপ্লাটিলেট থেরাপি আমরা বন্ধ করতে পারি নেই, অথবা আমরা বন্ধ করার পরে লো মলিকুলার ওয়েট হেপারিন বা এনোক্সাপিরিন ইউজ করতেছি, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই প্লাটিলেট ট্রান্সফিউশনটা প্রসিডিউরের আগে আমরা দিয়ে নিতে পারি। প্লাস তার সাথে আমরা প্লাটিলেট ফাংশনটাও আমরা দেখে নিব। প্লাটিলেট ফাংশনটা বেসিক্যালি দেখার জন্য হচ্ছে যে স্তম্ভ ইলাস্টোগ্রাফি করা লাগে। নর্মালি আমরা এপিটিটি, পিটি, আইএনআর এগুলি দেখে কিন্তু আমরা প্লাটিলেটের ফাংশন আমরা বুঝতে পারবো, বা ক্লটের স্ট্রেংথটা আমরা বুঝতে পারবো না। তো এই ক্ষেত্রে নিউরোঅ্যাক্সিয়ালের ক্ষেত্রে সাজেস্ট করা হয় যে অবশ্যই প্লাটিলেট ট্রান্সফিউশন করে নেওয়ার জন্য, যারাই এই ডুয়েল অ্যান্টিপ্লাটিলেট থেরাপি পায়। আর ইমার্জেন্সি সার্জারির ক্ষেত্রে তো আমাদের অপশন নেই, আমাদের ওয়েট করার খুব একটা সুযোগ নেই। সেই ক্ষেত্রে আমাদের এই পেশেন্টগুলি সাধারণত আমরা যেটা করব যে এই ডুয়েল অ্যান্টিপ্লাটিলেট থেরাপি বন্ধ করার যেহেতু সুযোগ নেই, আমরা প্লাটিলেট কনসেন্ট্রেট দিয়ে দিব, এবং প্রসিডিউরটা শেষ হওয়ার পরই আমরা আবার এই ডুয়েল অ্যান্টিপ্লাটিলেট থেরাপিতে আমরা চলে যাব। ক্লপিডোগ্রেলের ক্ষেত্রে যেটা দেখা যায় যে প্লাজমা হাফ লাইফটা হচ্ছে অনেক শর্ট, ফলে দেখা যায় যে এটা আমরা যদি প্লাটিলেট কনসেন্ট্রেট দেইও আমরা 40 থেকে 60% বেশি সে ইনহিবিশন করতে পারবে না। আমার 40 থেকে 50% প্লাটিলেট অ্যাক্টিভেটেড থাকে, ফলে আমার ব্লিডিং এর রিস্কটা অনেকখানি কমে যাবে। এবং সেটাকে আমি বলেছি যে থ্রম্বো ইলাস্টোগ্রাফি করে আমরা এই প্লাটিলেটের ফাংশনটাকে আমার অ্যাসেস করতে হবে। যদি হেমোরেজের রিস্ক লোয়ার থাকে, স্টেন থ্রম্বোসিসের রিস্ক অনেক বেশি থাকে, সেক্ষেত্রে অ্যাডভাইজেবল হচ্ছে যে এই ডুয়েল অ্যান্টিপ্লাটিলেট থেরাপি কন্টিনিউ করা এবং অপারেশনের আগে প্লাটিলেট দিয়ে নেওয়া। এবং যদি সেটা সম্ভব নাও হয়, বা আমরা যদি প্লাটিলেট নাও দেই, সেক্ষেত্রে আমরা আগে থেকেই ক্রস ম্যাচ করে ব্লাড রেডি রাখবো, যাতে পরবর্তীতে আমরা প্লাটিলেটটা ব্লিডিং যদি হয় সেক্ষেত্রে আমরা দিতে পারি। তো এই ধরনের স্ট্যান্ড যাদের থাকে তাদের পোস্ট অপারেটিভ পিরিয়ডে, আমরা তো ইন্ট্রা অপারেটিভ পিরিয়ডে আমরা তাদের ডুয়েল অ্যান্টিপ্লাটিলেট থেরাপি আমরা বন্ধ রাখলাম, অথবা হেপারিন, লিকুইড সার্জারির ক্ষেত্রে হয়তো হেপারিন বা লো মলিকুলার ওয়েট হেপারিন পাই। তাহলে এদের ক্ষেত্রে আমরা কি করব? এই পেশেন্টগুলি দেখা যায় যে হাইপার কোয়াগুলাল স্টেজে থাকে হচ্ছে যে পোস্ট অপারেটিভ পিরিয়ড। ফলে যেটা দেখা যায় যে এই পেশেন্টের স্ট্যান্ড থ্রম্বোসিসের রিস্কটা অনেক অনেক গুণ ইয়ে থেকে বেশি। তাই বলা হয় যেটা যে পেশেন্টের অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা অ্যান্টিপ্লাটিলেট থেরাপিটা স্টার্ট করব, প্লাস আমরা তার প্লাটিলেট ফাংশনটা আমরা দেখব, যাতে আমাদের ব্লিডিং ডিসঅর্ডারটাকে আমরা প্রিভেন্ট করতে পারি। এবং এই পেশেন্টগুলিকে আমরা মনিটরিং এর জন্য আমরা এইচডিও বা আইসিইউতে বা সিসিইউতে আমরা অ্যাডমিট করব। যদি
পোস্ট অপারেটিভে হাই রিস্ক থাকে, অ্যান্টিপ্লাটিলেট এজেন্টটা আমরা ডিলেট করব। এবং ক্যাথেটার রিমুভ করার আগে যদি আমরা কোনো ক্যাথেটার ইউজ করি, বিশেষ করে হচ্ছে সিভি লাইন অথবা এপিডুরাল, বিশেষ করে এপিডুরাল ক্যাথেটার আমরা যদি ইউজ করে থাকি, সেক্ষেত্রে আমাদের অবশ্যই প্লাটিলেট ট্রান্সমিশন করে নিতে হবে, অথবা আমাদের নির্দিষ্ট টাইম অনুযায়ী আমাদের ওয়েট করতে হবে। এবং ফাংশনটা দেখার জন্য আমরা বলা হয়েছে যে এর পরবর্তীতে যদি আমরা এই পেশেন্টের পেরিও অপারেটিভ থ্রম্বোসিসটা আমরা বন্ধ করতে হয়, এবং যদি লং টাইম আমি যদি ডিস্টেন্স রাখি, সেই ক্ষেত্রে আমি 1 থেকে 2 দিন পরে যদি আমরা ড্রাগ শুরু করি, ক্লোপিডোগ্রেলের অ্যাকশন শুরু হতে হতে দেখা যাবে 2 থেকে 3 দিন লাগবে। এই জন্য বলা হয় যে আমরা লোডিং ডোজে আমরা ক্লোপিডোগ্রেল দিব 300 মিলিগ্রাম, তবে কার্ডিওলজিতে ওনারা 600 মিলিগ্রাম পর্যন্ত তারা ইউজ করে। 600 মিলিগ্রামে যেটা হয় 2 ঘন্টার ভিতরেই অ্যান্টিপ্লাটিলেটের অ্যাকশনটা শুরু হয়ে যায়, আর 300 মিলিগ্রামে 6 আওয়ার সময় লাগে। তো যেটাই হয় আমরা পেশেন্ট রিস্ক বেনিফিট রেশিও চিন্তা করে আমরা এই অ্যান্টিপ্লাটিলেট থেরাপিটা শুরু করি। এখন আসছি আমরা যদি কোনো পেশেন্টের এই ইসকেমিক হার্ট ডিজিজের সাথে যদি কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিউর থাকে, সেক্ষেত্রে আমরা পেশেন্টের অ্যানাস্থেসিয়া কিভাবে কন্টিনিউ করব, অথবা আমরা সার্জারিটা কিভাবে প্রসিড করব। যাদেরই কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিউর থাকবে, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিউর মানে হচ্ছে যে তার বোথ লেফট এন্ড রাইট হার্ট দুটোই আমার ইনভলভ। এই ক্ষেত্রে যেটা দেখা যায় যে প্রগনোসিস খুবই পুয়ার, কারণ 82% পেশেন্ট 6 বছরের ভিতরেই মারা যায়। ফলে আমাদের এই সব পেশেন্টের ক্ষেত্রে আমাদের খুবই কশাস হইতে হবে। কশাস হওয়ার ক্ষেত্রে যেটা বলা হয় যে এটা আসলে বেসিক্যালি ইসকেমিক হার্ট ডিজিজের মতোই এর ম্যানেজমেন্ট হবে। এর অপটিমাইজেশন করব আমরা, কারেকশন করব কি কি এক্সাজারবেটিং ফ্যাক্টরগুলি, এবং অ্যানেস্থেটিক ড্রাগগুলি আমরা অ্যাপ্রোপ্রিয়েটলি আগে যেভাবে আমরা যে ড্রাগগুলি ইউজ করছি সেভাবে আমরা ইউজ করব। মনিটরিং এবং পোস্ট অপারেটিভ কেয়ারটাও আমাদের সেমই থাকবে। এবং এর ভিতরে আমরা প্রি অপারেটিভলি আমরা হিস্ট্রি নিব পেশেন্টের, যে তার কোনো ধরনের ডিকম্পেনসেশনের হিস্ট্রি আছে কিনা। কারণ এই কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিউর রোগীগুলি প্রায় সময় দেখা যায় যে ফেলিউর নিয়ে অ্যাডমিট হয়। যদি 6 মান্থের মধ্যে যদি 6 মান্থ তার ফেলিউর থাকে, ফেলিউর ডেভেলপ করে বা ডিকম্পেনসেশন ডেভেলপ করে, তাহলে আমাদের এই রোগীর আউটকামটা খারাপই ধরে নিতে হবে। এবং অবশ্যই আমাদের ট্রাই করতে হবে যে লেফট ভেন্ট্রিকুলার ফাংশনটা আমরা এবং ফাংশনাল ক্যাপাসিটিটা আমরা যাতে অপটিমাইজ করতে পারি। সেই জন্য আমরা অ্যান্টি ফেলিউর ড্রাগস, বিটা ব্লকার, বা যদি এসি ইনহিবিটর প্লাস হচ্ছে যে আমাদের ডায়াবেটিস গুলি আমাদের অপটিমাইজ করতে হবে। এবং এই ধরনের পেশেন্টের প্লাস আরেকটা প্রবলেম থাকে, এদের হচ্ছে এরিথমিয়া থাকে। তো আমাদের এই এরিথমিয়াটা আমাদের অপারেশনের আগেই কারেকশন করে নিতে হবে, কারণ এরিথমিয়া থাকলে তার সাথে লেফট ভেন্ট্রিকুলার যদি কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিউর থাকে, তাহলে এলবি ফাংশনটা আরো ডিটেরিয়েট করে পেশেন্টের পালমোনারি এডিমা ডেভেলপ করে আরো খারাপ হয়ে যেতে পারে। ইনভেস্টিগেশন ব্লাড টেস্ট করব আমরা, 12 lead ECG দেখবো এরিথমিয়ার জন্য, চেস্ট এক্সরে আমরা দেখে নেব যে তার কোনো অনগোয়িং হার্ট ফেলিউর আছে কিনা, যেটা আমরা হয়তো বা স্টেথোস্কোপে পাবো না। আর প্লাস হচ্ছে যে ইকো করে আমরা দেখে নেব তার কোনো ভালভুলার হার্ট ডিজিজ, ওয়াল মোশন অ্যাবনরমালিটি বা কোনো পেরিকার্ডিয়াল ইফিউশন আছে। আর যদি পেশেন্টের অপটিমাইজ করা পসিবল হয়, আমরা কার্ডিয়াক ক্যাথেটারাইজেশনের মাধ্যমে আমরা ভালভুলার হার্ট ডিজিজ বা করোনারি আর্টারি ডিজিজ থাকলে আমরা ইমপ্রুভ করার চেষ্টা করব। এই সিভিয়ারিটিটা আমরা কি ক্লাসিফাই করতে পারি আমরা হার্ট ফেলিউরটাকে কিভাবে? আমরা ফার্স্ট হচ্ছে যে আমরা ইজেকশন ফ্র্যাকশন নরমাল যদি থাকে সেটাকে আমরা বলা হয় যে 60 থেকে 80%। আর যদি 60% এর অ্যাবভ থাকে ইজেকশন ফ্র্যাকশন, তাকে আমরা নরমাল ধরে নিই। আর 40 থেকে 50% বা 60% পর্যন্ত মাইল্ড ক্যাটাগরিতে ধরা হয়। মডারেটটা হচ্ছে 30 থেকে 40%, আর বিলো 30%টাকে ধরা হচ্ছে সিভিয়ার হার্ট ফেলিউর বা সিভিয়ার লেফট ভেন্ট্রিকুলার ইম্পেয়ারমেন্ট। এবং এটা হচ্ছে যে ধরেই নিতে হবে যে এই জায়গায় আমাদের তেমন বেশি কিছু করার নাই। এই ক্ষেত্রে আমাদের ভেন্টিলেটর অ্যাসিস্ট্যান্ট ডিভাইস আছে একটা, এই ডিভাইস ইউজ করা হয় আর অনেক কিছুই করা হয়, বাট এটা খুবই রিস্কি কন্ডিশন। এই পেশেন্টগুলি অ্যানেস্থেসিয়া দেওয়ার সময় আসলে
খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো পেরি অপারেটিভ ম্যানেজমেন্টে আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে আমরা সার্জারি অনুযায়ী আমরা এই পেশেন্টের রিস্ক ফ্যাক্টর অনুযায়ী সার্জারি অনুযায়ী আমরা অ্যানেস্থেটিক টেকনিকটা আমরা চয়েস করতে পারি। যেমন আমরা যদি রিজনাল অ্যানেস্থেসিয়াটা প্রেফার করি, রিজনাল অ্যানেস্থেসিয়াতে আমাদের যেটা হয় পেরিফেরাল কুলিং হয়, ভ্যাসোডাইলেশন হয়, ফলে দেখা যায় যে আমার কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিউরের রিস্কটা অনেকখানি কমে যায়। তবে আমাদের হাইপোটেনশনের ক্ষেত্রে আমাদের নেগেটিভ আইনোট্রপি বা ট্যাকিকার্ডিয়া এর ক্ষেত্রে আমাদের কেয়ারফুল থাকতে হবে। প্লাস হচ্ছে যে আমাদের এই পেশেন্টের আমরা ফ্লুইডটাকে খুব মেটিকুলাসলি আমরা ফ্লুইড দিব। আমরা এই ক্ষেত্রে আমরা পালস কন্ট্রোল কার্ডিয়াক আউটপুট অ্যানালাইসিস যে ডিভাইসটা আমরা কার্ডিয়াক আউটপুট অ্যানালাইসিস ডিভাইস থেকে মেনশন করেছি নামটা, সেটা আমরা ইউজ করতে পারি। %30 নিচে যদি ইনজেকশন ফ্র্যাকশন থাকে তাদের ক্ষেত্রে হচ্ছে যে মেইনলি প্রিলোডটা হচ্ছে খুবই রিস্কি। কারণ কি, তাদের প্রিলোডের উপরেই আসলে বেসিক্যালি তাদের আফটার লোডটা নির্ভর করে বা কার্ডিয়াক আউটপুটটা নির্ভর করে। সেই ক্ষেত্রে দেখা যায় যে এই পেশেন্টগুলি আসলে বেসিক্যালি নাইফ এজ, মানে একেবারে ছুরির মাথায়, যেটা আমরা বলি যে ছুরির মাথায় এদের জীবন। একটু 19 থেকে 20 হয়ে গেলে আসলে ফিজিওলজি চেঞ্জ হয়ে যাবে, আলটিমেটলি পেশেন্টের পালমোনারি এডিমা ডেভেলপ করে পেশেন্ট খারাপ হয়ে যাবে। এই ক্ষেত্রে এই পেশেন্টের আমরা টার্গেট যেটা করবো যে অবশ্যই আমরা আগে এরিথমিয়া করা যাবে না, প্লাস হচ্ছে যে পেশেন্টের ফ্লুইড ওভারলোড করা যাবে না। এবং এসি ইনহিবিটরের ক্ষেত্রে যেটা বলা হয় যে এসি ইনহিবিটর অনেক ক্ষেত্রেই এসি ইনহিবিটরটাকে ইনহিবিট করা হয়, কারণ এই পেশেন্টগুলি এসি ইনহিবিটর, ম্যাক্সিমাম পেশেন্টই এসি ইনহিবিটর পায়। তো এসি ইনহিবিটরটাকে উইথড্র করার ক্ষেত্রে অনেকেই মতামত, আবার অনেকেই বলে যে এসি ইনহিবিটরটাকে কন্টিনিউ করার জন্য, হাফ ডোজে কন্টিনিউ করার জন্য। তো এই পেশেন্টের ক্ষেত্রে আমরা যদি পসিবল হয় আমরা এসি ইনহিবিটরকে উইথহেল্ড করে রাখবো, বিশেষ করে মর্নিং ডোজটা। কারণ হচ্ছে যে না হলে আমাদের সিভিয়ার হাইপোটেনশন ডেভেলপ করতে পারে, এবং ইনজেকশন ফ্র্যাকশন যদি 30 নিচে হয় আমরা তো দেখলেনি, পেলোডটা কমে যাবে এবং আলটিমেটলি পেশেন্টের কার্ডিয়াক আউটপুট ডিক্রিজ করে যাবে। এবং থ্রো আউট পেশেন্টকে সাপ্লিমেন্টাল দিতে হবে অক্সিজেন, এবং আগের পেশেন্টের মতোই আমরা এখানে পোস্ট অপারেটিভ অ্যানালজেসিয়া মেনটেন করতে হবে। আমরা পসিবল হলে আমরা রিজনাল দিব, এবং মাল্টিমোডাল অ্যানালজেসিয়া দিয়ে আমরা পেশেন্টকে ম্যানেজ করব। এবং অ্যানেসিড অবশ্যই আমরা এই জায়গায় অ্যাভয়েড করব, কারণ হচ্ছে যে এই পেশেন্টগুলির সাথে এই ইনজেকশন ফ্র্যাকশন যাদের কম থাকে তাদের প্রায় সময় দেখা যায় রেনাল ফেলিউর থাকে, প্লাস হচ্ছে যে পালমোনারি এডিমা বা ফ্লুইড রিটেনশনের চান্স থাকে। সেই জন্য আমরা অ্যানেসিডটাকে অ্যাভয়েড করি। এবং ডিকম্পেনসেশন যদি থাকে কারো ইন্ট্রা অপারেটিভ অথবা পোস্ট অপারেটিভে, সেক্ষেত্রে বলা হয় যে আমরা অবশ্যই আইনোট্রোপ আমরা অ্যাড করব। আইনোট্রোপের ভিতরে আমরা ডোপামিন, ডোভিটামিন বা আমরা নরএড্রিনালিন আমরা ইউজ করতে পারি। সেক্ষেত্রে আমরা এগুলি অ্যাড করে আমরা পেশেন্টের পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্ট করি। ওকে, আমাদের এটা হচ্ছে ক্লাস 1 এর এন্ডিং। এবার যদি কারো কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন, প্লাস হচ্ছে যদি কোনো কিছু না বোঝেন সেটা আমরা রিক্যাপ করব। হ্যাঁ সরি, পিডিএফটা কি পাওয়া যাবে? হ্যাঁ, পিডিএফ তো দিয়ে দিব আমি, পিডিএফও পাবেন আপনারা, এটা বারবার চাইলে বারবার দেখতেও পারবেন। ভাই আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, আপনি বললেন কিছু কিছু পেশেন্ট রিস্ক বেনিফিটের ক্ষেত্রে ক্লোপিডোগ্রাল অ্যাসপিরিন এই দুইটা কন্টিনিউ করতে পারি। তো সেই ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা প্লাটিলেট তাকে দিতে পারি। প্লাটিলেটটা 12 ঘন্টা আগে আমরা ক্লোপিডোগ্রাল বা অ্যাসপিরিন স্টপ করে, দুইটাই স্টপ করে প্লাটিলেট দিব, নাকি শুধু ক্লোপিডোগ্রালটা স্টপ করে প্লাটিলেটটা দিব?
অ্যান্টিপ্লাটিলেটের ক্ষেত্রে যেটা বলা হয় যে দুটোই চালু রাখতে পারলে আমাদের জন্য বেনিফিট, বিশেষ করে হচ্ছে স্ট্যান্ড যাদের আছে। প্রথমে আমাকে একজন কোশ্চেন করেছিলেন যে আমরা এটা ইউজ করবো কিনা। এখন এখানে কোয়েরি হচ্ছে যে যদি স্ট্যান্ড না থাকে সেক্ষেত্রে আমরা পেশেন্টের আমরা যদি ক্লপিডোগ্রেলটা বন্ধও করে দিই, শুধু ইকোস্প্রিন চালাই, কোনো সমস্যা নাই। বা দুটো যদি আমরা বন্ধ করে দিই, আমরা বলতে পারতেছি না, কারণ কি তার তো নর্মাল ভাস্কুলারাইজেশন আছে, ব্লক হতেও পারে নাও হতে পারে, কিন্তু হবেই যে সেটা আমরা বলতে পারবো না। কিন্তু যাদের স্ট্যান্ট আছে তাদের ক্ষেত্রে বলা হয় যেটা দুটোই আমাদের চালু রাখা হচ্ছে বেটার। এখন যদি আমার রিস্ক বেনিফিট রেশিওতে যদি দেখা যায় আমি একটা মেজর অপারেশন করতে যাচ্ছি, যেমন হচ্ছে ইন্টারঅ্যাবডোমিনাল ইন্টারথোরাসিক অপারেশন, মেজর ব্লিডিং হবে, হিউজ ব্লিডিং হবে, তো সেক্ষেত্রে তো আমি ব্লাডই কন্ট্রোল করতে পারবো না। ব্লিডিং কন্ট্রোল না করতে পারলে তো পেশেন্ট ওইখানেই মারা যাবে। সেক্ষেত্রে বলা হয় যে আমরা একটা চালু রাখলে আমরা ইকোস্প্রিনটা চালু রাখবো, ক্লপিডোগ্রেলটা আমরা বন্ধ করবো। আর ইকোস্প্রিন সেক্ষেত্রে কি প্লাটলেট প্লাটিলেট, হ্যাঁ প্লাটিলেট আমরা দিয়ে নিব, প্লাটিলেট আমরা দিয়ে নিব কাজের ক্ষেত্রে যদি আমরা ইমার্জেন্সি অপারেশন হয় সেই ক্ষেত্রে। কারণ হচ্ছে যে রুটিন অপারেশন যদি হয় সেই জায়গায় আমরা কিন্তু সময় পাচ্ছি, আমরা 7 দিন আগে ক্লপিডোগ্রেলটা বন্ধ করে দিচ্ছি, এবং এটা দেখা গেছে যে ক্লপিডোগ্রেলটাই হচ্ছে প্রায় 40 থেকে 50% দায়ী হচ্ছে ব্লিডিং এর জন্য, ইকোস্প্রিন হচ্ছে মাত্র 5 থেকে 10% দায়ী। তার মানে ইকোস্প্রিনের ব্লিডিংটা আমরা চাইলে কন্ট্রোল করা সম্ভব ব্লাড দিয়ে, কিন্তু ক্লপিডোগ্রেলটা কিন্তু পসিবল না। কিন্তু ইকোস্প্রিনের ক্ষেত্রেও বলা আছে ইকোস্প্রিনটাও ইউজ করা যাবে না দুইটা সার্জারিতে, যেখানে হচ্ছে খুবই মাইনর সার্জারি, যেমন একটা পিএলআইডি অপারেশন, যেমন একটা বিশেষ করে ইন্ট্রাক্রেনিয়াল সার্জারি। ইন্ট্রাক্রেনিয়াল সার্জারি তো খুবই রিস্ক, কারণ কি হচ্ছে যে আমার সেখানে হেমাটোমা হয়ে পেশেন্টের দেখা যাবে যে ইন্ট্রাক্রেনিয়াল হ্যামোরেজ হয়ে হেমাটোমা হয়ে পেশেন্ট মারা যাবে। প্লাস আমি যদি চিন্তা করি টিউআরপিতে আমরা কাটতেছি, কোয়াগুলেশন করতেছি, যদি কোনো কারণে কোয়াগুলেশন না হয় তাহলে ক্লট রিটেনশন হবে, ক্লট রিটেনশন হয়ে হেমোরেজ হয়ে রোগী সেখানে এক্সপায়ার করে যাবে। এই দুই জায়গায় বলা হচ্ছে যে ইকোস্প্রিনটাও আমরা অ্যাভয়েড করব। এই জায়গায় যদি আমরা অ্যাভয়েড করি ইকোস্প্রিন, হ্যাঁ নিউরো সার্জারির ক্ষেত্রে কি অ্যাভয়েড করব? অ্যাভয়েড করব, কারণ কি হচ্ছে যে ওখানে খুব সূক্ষ্ম ব্যাপার, খুবই সূক্ষ্ম ব্যাপার। ইকোস্প্রিন শুধুমাত্র দুই জায়গায় অবশ্যই অ্যাভয়েড করতে হবে, একটা হচ্ছে নিউরো সার্জারি আর একটা হচ্ছে টিউআরপি, মানে এক্সাম্পল হিসেবে এই দুটেই আমার জানা। বাট যেখানেই খুব রিস্ক আছে, লাইফ রিস্কে, সেই জায়গায় আমরা ইকোস্প্রিনটা চালাইতে পারবো না। এই জায়গায় আমরা কি করবো? এখন ইকোস্প্রিনও নাই, ক্লপিডোগ্রেলও নাই, রুটিন অপারেশন। আমি এই পেশেন্টকে তো আমার ইয়া করতে হবে, সেভ করতে তো হবে। তো ইকোস্প্রিন বলা হয় যদি বন্ধই করা হয়, ইকোস্প্রিন 24 আওয়ার্স আগে বন্ধ করলেই হবে। কোথাও কোথাও বলে যে 48 আওয়ার্স আগে বন্ধ করার জন্য। 24 আওয়ার্স পরে আসলে ইকোস্প্রিনের অ্যাকশন নিয়ার অ্যাবাউট 50% লেস হয়ে যায়। ঠিক আছে, যদিও ইকোস্প্রিনের লাইফ স্প্যান প্লাটিলেটের সাথে যুক্ত, তারপরও ইকোস্প্রিনের সেই অ্যাক্টিভ অ্যাকশনটা থাকে না। এবং যেটা দেখা গেছে যে ইকোস্প্রিনটা আমরা অন্যান্য সব জায়গায় আমরা ইউজ করতে পারবো, অতএব অন্য কোনো জায়গায় আমাদের ইকোস্প্রিনটা বন্ধ করার প্রয়োজন নেই। বিশেষ করে স্ট্যান্ড যাদের আছে তাদের বন্ধ করা যাবে না। যদি আমার বেয়ার মেটাল হয় 6 সপ্তাহ, ড্রাগ এলিউটিং হয় 1 বছর, আমি বন্ধ করতে পারবো না, কন্টিনিউ করতে হবে। এখন দুটোই যদি আমার বন্ধ করে দেওয়া হয়, বন্ধ করার ক্ষেত্রে আমরা ড্রাগ হচ্ছে চয়েস হচ্ছে দুটো, একটা হচ্ছে হ্যাপারিন আর একটা হচ্ছে যে আমার লো মলিকুলার ওয়েট হ্যাপারিন। আমরা যদি সময় পাই সেই ক্ষেত্রে লো মলিকুলার ওয়েট হ্যাপারিনটা চয়েস করা হচ্ছে বেটার, কারণ কি লো মলিকুলার ওয়েট হ্যাপারিনের ব্লিডিং টেন্ডেন্সিটা অনেক কম, রিস্কটা অনেক কম। আমার অ্যাসপিরিন নিয়ে আরেকটা কোশ্চেন ছিল। আমি এখন প্রায় সময় দেখি যে সিজার গাইনোকোলজিস্ট এবং অবস্টেশিয়ানরা অনেক সময় অ্যাসপিরিন প্রেসক্রাইব করে থাকে, এবং এই অ্যাসপিরিনটা দেখা তাদের বেবি জন টার্মিনেট করবে, সিজারিয়ান সেকশন করবে, ওই পর্যন্ত অ্যাসপিরিনটা চলে। এবং ইন দ্য সেম টাইম আমরা দেখতে পাই যে আমরা জানিও যে প্রেগনেন্সিতে প্লাটলেট কাউন্ট কমে যায় এবং থ্রম্বোসাইটোপেনিয়া হয়। তো সেই ক্ষেত্রে তারা অ্যাসপিরিনও ইউজ করতেছে, আবার আমার এমনিতেও তার বডির ফিজিওলজি অনুযায়ী প্রেগনেন্সিতে তার প্লাটলেট কাউন্ট কমে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমার সার্জারির উপরে কোনো কিছু ডিপেন্ড করে কিনা, বা তারা যে যে অ্যাসপিরিনটা দিচ্ছে এটা কতটুকু যৌক্তিক? ভাই বুঝতে পারছেন আমার কোশ্চেন? হ্যালো।